আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্স লাইভ বুট ক্যাম্পের আজকে হচ্ছে 11তম ক্লাস। সো 10টা ক্লাস আমাদের ছিল, ওই 10টা কমপ্লিট। এখন এটা হচ্ছে এক্সট্রা এক নম্বর ক্লাস, মানে আমরা 2টা ক্লাস অতিরিক্ত নিব বলছি, কারণ হচ্ছে আমাদের টপিক আমরা কভার করতে পারি নাই। সো এটা হচ্ছে 11তম ক্লাস। এই ক্লাসটা মানে আরও আগে হওয়ার কথা ছিল, সোমবারে হওয়ার কথা ছিল, এটা আসলে চেঞ্জ করতে হয়েছে। কারণ হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপটা হচ্ছে হঠাৎ করে কি বলে, মানে ফেসবুক গ্রুপটাতে ফেক কপিরাইট বা অন্যান্য জিনিসপত্রের মাধ্যমে এটা হচ্ছে বেসিক্যালি ডাউন করে দেওয়া হয়েছে, মানে ডিসেবল হয়ে গেছে। তো এখন আমরা এটা রিকভারের কাজ চলতেছে, আমাদের টিম কাজ করতেছে। তো আমার ধারণা এটা 50-50 চান্স আছে, 50% চান্স আছে যে এটা রিকভার হবে, 50% চান্স আছে হবে না। সো যদি এটা রিকভার হয়, এটা ফেসবুকের ইন্টারনাল বাগ, এই বাগের মিস ইউজ করছে হচ্ছে আপনার বাংলাদেশের বেশ কিছু স্প্যামার আছে, এরা এটা করে। আর ওরা তো করে না, ওদেরকে দিয়ে মানে ওদেরকে করানো হয় আর কি, ওদেরকে টাকা পয়সা দিয়ে করানো হয়। এখন কারা করাইতে পারে সেটা আপনারা আই থিঙ্ক বুঝতে পারছেন যে কাদের এতে স্বার্থ আছে আর কি, এই গ্রুপ নষ্ট করলে কার বেনিফিট হয়। সো এটা আপনারা জানেন আই থিঙ্ক। সো এগুলো কোনো ইস্যু না। দেখেন, গ্রুপ যাবে, 5 লাখ 5.5 লাখ মানুষের গ্রুপ চলে গেছে, আবার আমরা গ্রুপ বানাবো। যদি 6 মাসে আমাদের মেম্বার এত হইতে পারে, আমরা এগেইন করতে পারবো, কোনো সমস্যা নেই। হয়তো আমার পেজই দেখবেন যে হয়তো পেজে অলরেডি কপিরাইট কিন্তু দিছে, অলরেডি এই পেজে আমার কপিরাইট আছে। সো তারপরেও আমি তো ভাবছিলাম যে লাইভে ইস্যু হবে, তো যাক এখন লাইভ করা যাচ্ছে। সো পেজে অলরেডি কপিরাইট দিছিল। তো ফেসবুক পেজে অনেক ইস্যু হয়, বাট ইউটিউবে কোনো সমস্যা নাই, ইউটিউবের কোনো বাগ নেই। ইউটিউবে এরকম উল্টাপাল্টা কাজ করা যায় না। সো আমার ইউটিউব চ্যানেল থাকতেছে, যদি ফেসবুকে কোনো সমস্যা হয় আমার ইউটিউব থাকতেছে। তারপর হচ্ছে আমার ব্যক্তিগত প্রোফাইল আছে। আর আমাদের যে স্টেপ আপের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট আছে, ওয়েবসাইট কেউ নষ্ট করতে পারবে না। সো যেহেতু ওয়েবসাইট আছে, আপনারা ওইখানে সকল ধরনের আপডেট পাবেন। আর কি বলে, এগুলা যদি দেখি যে কমিউনিটি চলেই আনফর্চুনেটলি যদি রিকভার করতে নাই পারি, তাহলে আমরা এগেইন নতুন কমিউনিটি বানায় আপনাদেরকে অ্যাড করে নেব, খুব দ্রুতই করে ফেলবো। এবং আমরা ফেসবুকের অল্টারনেট কমিউনিটি বানানোর কথাও চিন্তা করতেছি, যে ডিসকর্ডে একটা পাবলিক কমিউনিটি বানাবো কিনা সেটা ভাবতেছি। যদিও ডিসকর্ডে আমরা মানে প্রাইভেট কমিউনিটি, মানে আমাদের যে ওয়ার্কশপ মেম্বার তাদেরকে আমরা ডিসকর্ডে কানেক্ট করি। সো আমরা কি পাবলিকদের জন্য, যারা এর বাইরে আছে ওদের কি জন্য কি একটা কমিউনিটি বানাবো কিনা, এটা নিয়ে আমি চিন্তা করতেছি অলরেডি। সো যাই হোক, এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নেই। আমরা এখনও নতুন কমিউনিটি বানাচ্ছি না, জাস্ট হচ্ছে একটু দেখার জন্য যে কয়দিন লাগে। আই থিঙ্ক 3-4 দিন বা এই সপ্তাহের মধ্যে আমরা বুঝে যাব যে ওই আমাদের প্রিভিয়াস গ্রুপ কি ব্যাক করবে কি না। যদি এটা ব্যাক করে তো ফাইন, না করলে আমরা নতুন কমিউনিটি বানাবো। সো এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল স্লাইড, আপনারা জানেন এগুলা। সো আমরা মেইন টপিকে যাব। মেইন টপিকে যাওয়ার আগে ছোট 2-3টা আপডেট দিব, যেগুলো আপনাদের জানতে চাচ্ছিলেন। আমি একটা কাজ করি, ওকে, আমি জাস্ট আপনাদেরকে ছোট 2-3টা আপডেট দিই। সেটা হচ্ছে বেসিক্যালি আপনারা জানতে চাচ্ছিলেন যে যারা কি বলে, আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমাদের যে গিভওয়ে ছিল 50টা ওয়েবসাইট, 25 লাখ টাকার একটা গিভওয়ে ছিল, ওটা কী অবস্থা, কী আপডেট। আমরা অলরেডি ওর সম্ভবত আমার ধারণা, আমার টিম থেকে আমি লাস্ট যে আপডেট পাইছি 50%-এর বেশি ওয়েবসাইট হ্যান্ডওভার হয়ে গেছে, এবং এইগুলোর ভিডিও রিভিউ নেওয়া হয়েছে। যারা ওয়েবসাইট পাচ্ছে তাদের সাথে, মানে তাদেরকে যে হ্যান্ডওভার করা হচ্ছে, এটার ভিডিও রাখা হচ্ছে। আমরা এটা খুব দ্রুতই হয়তো পেজে আপলোড করব, কারণ পেজে অলরেডি অন্যান্য পোস্টের জন্য আমরা এগুলো এখনও করিনি। আমরা চিন্তা করছিলাম একসাথে আমরা বলবো, সো ওইগুলো আমরা আপলোড করা স্টার্ট করব। সো ওই সময় হয়তো আপনারা দেখতে পারবেন। আমার মনে হয় যে যেহেতু এটা 11তম ক্লাস, আরেকটা ক্লাস হবে, 12 নম্বর ক্লাস হবে, ওই সময়ের মধ্যে আমরা এটা ডিটেল দিয়ে দিতে পারবো। মানে যতজনকে আমরা বলছিলাম 50 জন, ওটা কমপ্লিট হয়ে যাবে আই থিঙ্ক। সো এটা হচ্ছে গিভওয়ের আপডেট। তারপরে আপনার এরপরে ছিল ওয়ার্কশপের ব্যাপারে অনেকের অনেক অপিনিয়ন, অনেক কিছু জানতে চাচ্ছেন। ওয়ার্কশপের ব্যাপারে কিছু ইনফরমেশান আমি দিতেই হবে, দেওয়ার পরে টপিক শুরু করবো, কারণ এগুলো নিয়ে প্রচুর প্রশ্ন, মানে অনেকবার ফোন দেওয়া হচ্ছে হেল্পলাইনে। আসলে মানে সবাই, মানে আমাদের সাথে যদি সবাই ফোন দেয়, তাহলে দেখা যায় যে মানে আমাদের তো ওই রকম, মানে আমরা নাম্বার নিই না, আমাদের একটা পার্সোনাল নাম্বার ওখানে দেওয়া আছে, ওইটাতে প্রচুর ফোন আসতেছে। তো এই জন্য ইনফরমেশন আমরা দিতেছি, বাট এটা একটু লেন্দি প্রসেস হচ্ছে আর কি, আর আমাদের জন্য এটা ওভারলোড হয়ে যাচ্ছে। এই জন্য আমি ভিডিওতে বলে দিচ্ছি, সবার অ্যান্সার একসাথে আপনারা পেয়ে যাবেন, যেগুলো ফ্রিকোয়েন্টলি আপনারা জানতে চাচ্ছেন। সো 1 নাম্বার যদি আমি বলি যে ওয়ার্কশপ কবে থেকে শুরু হবে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা এটা স্পেসিফিক ডেট এতদিন বলি নেই, কারণ আমরা চিন্তা করতেছিলাম যে কবে হবে। সো আমরা এখন মোটামুটি ক্লিয়ার যে ওয়ার্কশপ কবে হবে, কারণ আমরা এই বুট ক্যাম্প শেষ হওয়ার পরে আমরা 1 সপ্তাহ একটা গ্যাপ নিয়ে আমরা শুরু করতে চাইছিলাম।
আর এদিকে রমজান শুরু হবে, আরও অনেক বিষয় টিষয় আছে। তো এটার জন্য আমরা এখন ডিসাইড করে ফেলছি ফাইনালি যে আমরা 20 তারিখ থেকে, মানে এই যে মাস চলতেছে এই মাসের আজকে হচ্ছে 7 তারিখ, 20 তারিখ থেকে আমাদের ওয়ার্কশপের কার্যক্রম ফুল ফেজে শুরু হবে। মানে কন্টেন্ট, তারপরে হচ্ছে আপনার অন্যান্য যে অপারেশন আছে একদম ফুল ফেজে অপারেশন স্টার্ট হবে হচ্ছে 20 তারিখ থেকে, এই মাসের মানে মার্চের 20 তারিখ থেকে ওয়ার্কশপের ফুল ফেজে অপারেশন স্টার্ট হবে। আর যারা ওয়ার্কশপে অনেকে জিজ্ঞেস করতেছিল লাস্ট পেমেন্ট ডেট কবে, মানে ওয়ার্কশপে জয়েন করা লাস্ট পেমেন্ট ডেট কবে, এটা অনেকে জিজ্ঞেস করতেছিল। ব্যাপারটা আমি বলি, আমি এর আগেও কয়েকটাতে বলছি যে ওয়ার্কশপে লাস্ট পেমেন্ট ডেট বলতে তেমন কোনো আমরা করি নাই। কারণ হচ্ছে এখানে বিষয়টা হচ্ছে আপনারা যারা অ্যাপ্লাই করছেন, আমাদের এখানে 2টা ফিল্টার প্রসেস আছে। আপনি আগে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে আমরা ওটাকে, আমাদের টিম এটা দেখে, দেখার পরে আপনি যদি সিলেক্টেড হন তাহলে আমরা আপনাকে হচ্ছে SMS বা ইমেলের থ্রুতে আমরা আপডেট জানাই যে আপনি কি সিলেক্টেড হয়েছেন কিনা। যদি আপনি সিলেক্টেড হন তাহলে আপনি পেমেন্ট করার লিঙ্কটা পান, এর আগে কিন্তু পান না। সো আমরা হয়তো অনেকেই আছে যে অ্যাপ্লাই করছে 7-8 দিন 10 দিন হয়ে গেছে, বাট আমাদের থেকে রেসপন্স পায় নাই। কারণ হচ্ছে আমরা 2টা স্টেপে এটা দিছি। প্রথম ধাপে অনেকে দিছি, দেওয়ার পরে তারা অনেকেই পেমেন্ট করে ফেলছে, আবার কয়েকজন আছে পেমেন্ট করে নাই। তো অনেকে আছে না যে মানে হয়তো সে অ্যাপ্লাই করছে, সিলেক্টও হয়েছে, বাট সে এখনও পেমেন্ট করতেছে না। কিন্তু আরও বাকি তো অনেকে রয়ে গেছে যাদেরকে আমরা পেমেন্ট লিঙ্ক দেই নাই বা তাদেরকে আমরা সিলেক্ট করি নাই, তাদেরকে ওয়েটিংয়ে রাখছি। সো এই ওয়েটিং লিস্ট থেকেও আমরা হচ্ছে তাদেরকে আবার এগেইন 8-10 দিন পরে আবার তাদেরকে আমরা পাঠাচ্ছি, সেকেন্ড স্লটের মানুষকে পাঠাচ্ছি। এই জন্য অনেকেই আছে অ্যাপ্লাই করছে অনেক আগে, বাট পরে মেইল পাইছে। সো ব্যাপারটা এই জন্য। তো আমাদের এখনও আমাদের যে কাঙ্ক্ষিত যে কয়জন হওয়ার কথা, আমরা এটা এখনও ফুলফিল হয় নাই। এটা ফুলফিল হয়ে গেলে আমরা বন্ধ করে দিতাম, বাট এটা খুব ক্লোজ। সম্ভবত এটা যেহেতু 20 তারিখে শুরু হবে, ডেটও চলে আসছে। সো আপনারা যারা মাইন্ডসেট করছেন যে বিজনেস ওয়ার্কশপে আপনি আসতে চান, তাদেরকে বলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন হয়ে যান। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা জয়েন হয়ে যান। জয়েন হলে আমরা 20 তারিখ থেকে অপারেশন ফুললি শুরু করে দেবো। এটা কোনো লাস্ট ডেট নাই, এন্ড ডেট নাই। যখনই আমাদের কোটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এটা অফ করে দিব। আর যদি আমাদের কোটা কমপ্লিট না হয় তো সেই ক্ষেত্রে তো 20 তারিখে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, ওই সময় তো আলটিমেটলি এমনিতেই সময় শেষে হয়েই যাচ্ছে। সো যারা জয়েন করতে যাচ্ছেন দ্রুত জয়েন করে ফেলেন, দেন ওয়ার্কশপে ইনশাল্লাহ দেখা হবে। আর ওয়ার্কশপ কী, ওয়ার্কশপ নিয়ে কী হবে না হবে এগুলা আই থিঙ্ক আপনি জানার কথা। কারণ আপনি যেহেতু 11তম ক্লাসে চলে আসছেন, আপনার সাথে আমার এখন পর্যন্ত প্রায় না হলেও 22-23 ঘন্টার বেশি, আরও বেশি 25 ঘন্টা অলরেডি আপনার সাথে আমার কথাবার্তা হয়ে গেছে। 25 ঘন্টার ক্লাস আপনি দেখছেন। সো আপনি এগুলো জানেন অলরেডি, ওয়ার্কশপে কী পাবেন, ওয়ার্কশপে কী দিব, এগুলো জানেন। আর আমি যেটা বলবো তার থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে স্টেপ আপের যে ফেসবুক পেজ আছে, আমি আপনাদেরকে একটু এটা দেখাইতেই চাই। জাস্ট আমি একটু দেখাবো আপনাদেরকে। ওকে, এটা হচ্ছে স্টেপ আপের ফেসবুক পেজ। মূলত এই পেজে 99,000 ফলোয়ার আছে। একটু নিচে যদি যান, এখানে অহরহ রিভিউ আছে। হ্যাঁ, আপনি যদি একটু স্ক্রল করেন, এই যে দেখেন, এই যে একটা ভিডিও রিভিউ, উনি কিন্তু আমাদের ওয়ার্কশপ মেম্বার। এটা হচ্ছে কত, 49তম রিভিউ। সো এখানে একটা ভিডিও রিভিউ। তারপরে এখানে যদি যান, এই যে আমাদের সাপোর্ট সিস্টেম নিয়ে বলতেছে যে আমাদের সাপোর্টে কী কী দেওয়া হবে না হবে, মানে সাপোর্ট যে আমরা দিচ্ছি ওটার সাকসেস রেশিও বা ওনার যে মানে কী বলে, মানে উনি যে হ্যাপি আমাদের উপর, এগুলো কিন্তু উনি নিজে লিখতেছে, এগুলো কিন্তু আমরা লিখতেছি না, কোড করতেছি না। উনি ডিসকর্ডে মেসেজ দিছে, ওইটা আমরা জাস্ট মনে আমাদের রিভিউ নেওয়ার সাপোর্ট নেওয়ার পরে উনি সাপোর্টে খুশি হয়ে সে রিভিউ দিছে, এবং ওইটা আমরা হচ্ছে এখানে স্ক্রিনশট শেয়ার করছি। এটা ডিসকর্ডের এই যে ভিডিও রিভিউ। তারপর আপনি যদি যান, এখানে আপনি এগেন রিভিউ পাবেন। সো এরকম রিভিউর আপনি শেষ নেই। এই যে এক ভদ্রলোক, আমাদের এখানে সব এই যে মানুষ আছে, আসলে এই জিনিসটা ভালো লাগে। আমার থেকে হয়তো অনেক এই যে পার্সন এখানে আছে। সো আমি তাদের মানে কাজের প্রতি এত আগ্রহ দেখে আমি অবাক হই যে মানে অনেকের এইজ হয়তো 60 হয়ে গেছে, বাট তারপরেও যে তারা এইগুলো করতে চাচ্ছে, মানে চিন্তা করা যায়। সো এই যে এখানে রিভিউ আছে, আপনি যদি এখানে দেখেন, সো এইগুলো রিভিউ শেষ করা যাবে না। এই যে ভিডিও রিভিউ, হ্যাঁ, এটা মনে হয় আমাদের স্পেশাল সাপোর্ট টিমে মনে হয় রিভিউ দিছে, হ্যাঁ, 4-5 জন আছে এখানে। সো এই যে এখানে রিভিউ আছে। সো এরকম আপনি যদি এখানে স্ক্রল করেন, আপনার ওয়ার্কশপে কী হবে না হবে ডিটেল আইডিয়া আপনি পেয়ে যাবেন। এটা স্টেপ আপের পেজে যান, স্টেপ আপের পেজে গেলে একদম ডিটেল দেওয়া আছে। হ্যাঁ, জাস্ট স্টেপ আপের পেজে যান, পেজে গিয়ে আপনি রিভিউগুলো দেখে নেন, তাইলে আপনি বুঝতে পারবেন ওয়ার্কশপ আপনার জন্য আসলে কতটা ফ্রুটফুল হবে। এই মানুষগুলো তো মনে করেন যে এমনি এমনি এখানে লিখতেছে না, তাই না? এমনি এমনি এখানে এসে লিখতেছে না, তারা সাপোর্ট পাইতেছে তারপর লিখতেছে। আমাদের ওয়ার্কশপের সাপোর্ট, এটা আমরা বলি না, এটা আমাদের ওয়ার্কশপ মেম্বাররা। এটা তো এমন না যে আমি নতুন কিছু করতেছি, এটা আগে অলরেডি আমরা এটা করছি। ওই মেম্বাররা বলে যে এইটা বাংলাদেশের মানে বেস্ট
মানে একটা কি বলে একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামে যে সাপোর্ট সিস্টেম এটা কল্পনাও করা যায় না। আমরা এখানে মানে হিউজ অনেক দিক থেকে, আমরা তো ওয়ার্কশপে আমরা বলি যে ওয়ার্কশপে এটাকে আপনি মানে ব্যাপারটা 80-20 রেশিও আমরা এখানে অ্যাপ্লাই করছি, মানে 80% ভ্যালু আপনাকে দিয়ে দিচ্ছি বা তার চেয়ে বেশি আসলে। কারণ আপনি এখানে 25,000 টাকা দিয়ে জয়েন করবেন, বাট জয়েন করার পর ইনস্ট্যান্ট আপনি এখান থেকে ওয়েবসাইট পাবেন, সার্ভার সাইড ট্র্যাকিং আপনাকে করে দেওয়া হবে, আপনাকে 5 মাস ডেডিকেটেড সাপোর্ট আমরা দিব। মানে আমাদের রোবাস্ট একটা সাপোর্ট টিম আছে, এখন 40 জনের বেশি একটা ডেডিকেটেড সাপোর্ট টিম আছে। আমরা অলরেডি নতুন অনেক মেম্বার হায়ার করছি। সো এই টিম সাইজ আই থিঙ্ক এটা 60-70 জনের বেশি হয়ে যাবে। সো আরও বেশি হবে, আরও বেশি হবে। সাপোর্ট টিম আমরা আরও ইনক্রিজ করব, কারণ হচ্ছে আমরা চাই যে এখানে মানে আমার কথা হচ্ছে কোনো লিমিট নাই, যতজন লাগে আমরা হায়ার করব। আর আমাদের হায়ার করা খুবই ইজি, কারণ আমাদের নিজেরাই আমরা এখানে ট্রেনি পিপল বানাচ্ছি। আমাদের স্টেপ আপের ওয়ার্কশপে যারা আছে আগের, ওরাই অনেকে প্রিপেয়ার হয়েছে যে তারা মানে রেডি এতে জয়েন করার জন্য, জবে জয়েন করার জন্য। ওরা আরও ওয়ার্কশপ কীভাবে চলে এটা আরও খুব সুন্দর করে জানে। সো ওদেরকে আমরা প্রিপেয়ার করছি, ওখান থেকে অনেক মানুষ জব পাবে। ওদেরকে আমি আমাদের এজেন্সিতে নিব, অন্যান্য এজেন্সিতে জব পাচ্ছে। তো সব মিলে প্রায় মানে জবের সাকসেস রেশিও অনেক আমাদের এখান থেকে। সো এইটার এই সাপোর্ট সিস্টেম বা অন্যান্য যে বিষয়গুলো আছে, এগুলো যদি আপনার মনে হয় যেটা আপনার দরকার, ডেফিনেটলি চলে আসেন। আর আমাদের বিজনেস ওয়ার্কশপ এই রিসেন্ট টাইমে আমাদের করার আর কোনো পরিকল্পনা নাই। সো এরপরে যদি আপনারা বলেন ভাই আমাদের প্লিজ এই প্রোগ্রামে আবার সুযোগ দেন, পসিবল হবে না বা আমরা এটা করব না। এটা এইবারে আমরা করতাম না, জাস্ট আপনাদের রিকোয়েস্টে যারা জানেন তারা, যারা আগে থেকে ছিলেন তারা জানেন। এটা আমরা মানে অনেক মানে কি বলে আপনাদের অনেক রিকোয়েস্টে আমরা এই ওয়ার্কশপ এই প্রোগ্রামটা এই মুহূর্তে শুরু করছি। আমাদের প্ল্যান ছিল এই প্রোগ্রামটা হয়তো এই বছরের শেষের দিকে করবো অথবা নেক্সট ইয়ারে করবো, কারণ একটা প্রোগ্রাম চলতেছিল। সো যেহেতু আমাদের এখন আরেকটা প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে, সো আমাদের এই বছর বা নেক্সট ইয়ার, এই ইয়ার এবং নেক্সট ইয়ার 2 ইয়ারের মধ্যে আমরা মানে এই প্রোগ্রাম কি আসবে কিনা এটা শিওর না। সো শিওর না বলতে এই বছরে আসবে না এটা মোটামুটি শিওর, যে মানে মোটামুটি না, 100% শিওর যে এই বছরে আর এই ধরনের প্রোগ্রাম আর আসবে না। নেক্সট ইয়ারে আসবে কিনা সেটা নিয়েও সন্দিহান। সো কারণ এটা হিউজ এফোর্ট দিতে হয়, প্রচুর এফোর্ট দিতে হয়। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। ওয়ার্কশপ নিয়ে আই থিঙ্ক আপনাদের এখন তেমন একটা সে থাকার কথা না, যে ওয়ার্কশপে যারা জয়েন করবেন তারা জয়েন করে ফেলেন। ওয়ার্কশপে এই ছোটো একটা আপডেট ছিল। এখন আমরা হচ্ছে আমাদের মেইন যে টপিক আছে সেখানে আমরা চলে যাব ক্লাসের। সরি, আমি আসলে এই টপিকটা এক্সপ্লেন করলাম কারণ এই প্রশ্নগুলো বারবার ফোন দিয়ে করা হয়, যেটা অনেক কষ্ট হয়ে যায় রেসপন্স করতে। এই জন্য আমি জাস্ট স্টার্টিংয়ে এটা একটু শেষ করে দিলাম। আচ্ছা, আরেকটা বিষয় বলি, একটা ছোটো আপডেট বাকি আছে, সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের ব্যাপারে অনেকেই জানতে চাচ্ছিল যে ভাই ডিজিটাল প্রোডাক্টে আপনি অ্যাড রান করে দেখাবেন কিনা, বা আপনি তো বলছিলেন যে ডিজিটাল প্রোডাক্টটা দেখাবেন। অলরেডি আমরা শেষের দিকে চলে আসছি। সো ডিজিটাল প্রোডাক্টটা যেহেতু অনেক টপিক এখনও বাকি আছে, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক দেখাবো ফেসবুক অ্যাডের, তারপর আরও একটা গুরুত্বপূর্ণ টপিক আছে। আমি জানি না 2টা ক্লাস এক্সটেন্ড করার পরও সেগুলো শেষ করা যাবে কিনা। সো আমি চেষ্টা করব যে যত বেশি ইনফরমেশান দেওয়া যায়। বাট ডিজিটাল প্রোডাক্টটা নিয়ে আমার প্ল্যান আছে, আমি এখনও শিওর না, আমি নেক্সট ক্লাসে এটা অ্যানাউন্সমেন্ট করব যে আমি কি অল্প একটু দেখায় শেষ করে দিব, নাকি আমি ডিজিটাল প্রোডাক্টটা আমি আপাতত যেহেতু ওয়ার্কশপ সামনে শুরু করতে হবে এটা নিয়ে একটু ব্যস্ত সময় পার করতেছি। সো ওয়ার্কশপটা শুরু করার পরে আমি একটু ফ্রি হয়ে, আমি যারা আপনারা আছেন আমার ইউটিউব চ্যানেলে একটা মানে ছোট ভিডিও করে আমি ডিজিটাল প্রোডাক্টের উপর একটা প্লেলিস্টই পাবলিশ করবো কিনা এটা নিয়ে আমি চিন্তা করতেছি। সো যদি আমি ওইটা করি তাইলে হচ্ছে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে অন্য টপিক নিয়ে আলোচনা করবো, হয়তো মার্কেটিং বা অন্যান্য টপিক নিয়ে আলোচনা করবো। আর যদি দেখি যে না ওইটা আমার জন্য কষ্ট হয়ে যাবে, আমি ডিসিশন এখনও নেই, যদি দেখি কষ্ট হয়ে যাবে তাহলে আমি নেক্সট ক্লাসটাতে আমি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করবো, ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে দেখাবো। সো এই হয়েছে মোটামুটি সামারি। আর আমরা আসলে ধরেন মানে আমার প্রথম উদ্দেশ্যটাই ছিল কি, মানে এই 25 লাখ টাকা সেল না, এটা আমার উদ্দেশ্য ছিল না। ওইটা এই জন্য আমি 2-3 দিনে অর্ডার নিয়ে ডেলিভারি করে দেখাই ফেলছি। এটা লাস্ট ক্লাসে আমি হয়তো একটু রিপোর্টটা দেখাবো কী পরিমাণে হয়েছে, অবস্ট্রাগল হয়েছে বা আমাদের সাকসেস রেশিও বা হোয়াটএভার। এই পুরা জিনিসটা নিয়ে আমি বারবার কথা বলতেছি না, এর কারণ হচ্ছে আমি সেলটা মূল উদ্দেশ্য না। ব্যাপারটা দেখেন, আমি সেল করছি 25 লাখ, কেন আমি তো ভাই 2 কোটিও সেল করতে পারি। বাট আমার সেল দেখে আপনার লাভ কি, আপনার হচ্ছে আপনি শিখছেন কিনা, আমি এই জন্য শেখানোর পিছনে টাইম দিচ্ছি। আমি কিন্তু দেখবেন লাস্ট অনেকগুলো ক্লাসে ওই সেল নিয়ে কোনো কথাবার্তা বলি না। কথা না বলার কারণ হচ্ছে এটা যে আমি চাই মেইন টপিকগুলোতে ফোকাস করতে, কারণ আপনারা যেন শিখতে পারেন। কারণ আমার সেল দেখে আপনার লাভটা কি, আপনি খালি বলবো ওহ ভাই ফাহমিদ ভাই তো বিশাল সেল করে ফেলছে, এই জিনিসটাই বলবেন। বাট আপনার এখান থেকে লার্নিং হবে না, আপনার লার্নিংটা দরকার। এই জন্য ওইগুলো নিয়ে আমরা কথাবার্তা না বাড়ে আমরা মেইন টপিক নিয়ে বেশি আলোচনা করতেছি। সো ওকে, চলুন আমরা ক্লাসের মেইন টপিকে চলে যাই। প্রথমেই হচ্ছে
আজকে মানে এর আগের ক্লাসে একটা টপিক আমরা বাদ গেছিলো, ওই টপিকটা নিয়ে আমি লাস্ট আলোচনা করব। এখন আমি একটা নিউ টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমার আরও আগে আলোচনা করার কথা ছিল, বাট অন্যান্য টপিকের পিছনে এটা হারাই গেছিলো। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে ফেসবুক অ্যাড কীভাবে চার্জ করে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। মানে আমরা যে ফেসবুকে বিজ্ঞাপন দিই, এই বিজ্ঞাপনটা কিভাবে আমাদের থেকে টাকা নেয়, কিসের বেসিসে টাকা নেয়, এটা আমাদের জানাটা খুবই জরুরি। কারণ আমরা যদি এই জিনিসটা না জানি, তাইলে আসলে অনেক বিষয় আমাদের ক্লিয়ার হবে না, বিজনেসের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ভুল সিদ্ধান্ত মেক করব। সো এই কারণে আমি এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব, এবং একটু মানে মানে কী বলে, একটু ডিটেল দেখানোর চেষ্টা করব যে এটা আসলে কীভাবে মানে কাজ করে। ওকে, সো ফেসবুক অ্যাড কীভাবে চার্জ করে, এটা থেকে এটা জানার জন্য প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে, এটা হচ্ছে সিপিএম। সো সিপিএমটা আসলে কি? সিপিএমটা হচ্ছে ফেসবুক বেসিক্যালি চার্জ করে সিপিএমের উপর, মানে অন্য কিছুর বেসিসের, মানে অন্য কিছুর উপর ডিপেন্ড করে ফেসবুক চার্জ করে না। কয়টা সেল হয়েছে আপনার, আপনি $10 অ্যাড রান করছেন, এখন এটার জন্য আপনি একটা সেলও পাইতে পারেন, আবার একটা সেল নাও পাইতে পারেন, এটার উপর ডিপেন্ড করে ফেসবুক চার্জ করে না। ফেসবুক চার্জ করে কিসের উপর? সিপিএমের উপর ডিপেন্ড করে। এখন সিপিএম কি? অনেকেই বলবে ভাই সিপিএম কে, সিপিএম তো আমি বুঝি না। সো চলেন সিপিএমের ব্যাপারটা আমি বলি। এটা হচ্ছে এটার একটা ফর্মাল মানে কি বলে সংজ্ঞা, এটা হচ্ছে ফর্মাল সংজ্ঞা যে হোয়াট ইজ সিপিএম, বাট এটা আমি এক্সপ্লেইন করব, কোনো সমস্যা নেই। সো এখানে দেখেন ব্যাপারটা বলা হইতেছে যে মানে সিপিএম কীভাবে ক্যালকুলেট করা হয়, এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, একটা এক্সাম্পলও দেওয়া আছে। বলা হচ্ছে যে আপনি যদি আমি একদম সহজ কথায় বলি, বাংলাতে যদি আমি বুঝাতে চাই, সেটা হইতেছে ধরেন আপনি মানে উদাহরণ দিয়ে বুঝে আগে, তারপর আমি ডেফিনেশনটা দিচ্ছি। উদাহরণটা হচ্ছে আপনি যদি $10 ফেসবুকে অ্যাড দেন, মানে আপনি ফেসবুকে $10 একটা বিজ্ঞাপন রান করছেন, রান করার পরে ফেসবুক ওই অ্যাডটা দেখাইছে মানে 10,000 মানুষকে। সো ওই 10,000 মানুষকে যে ফেসবুক অ্যাড দেখাইলো, ওই মানে 10,000 মানুষকে অ্যাড দেখানোর পরে যে এইখানে যে কস্টিংটা হয়েছে, মানে এটার সিপিএম ক্যালকুলেশনটা হবে যে প্রতি 1,000 মানুষকে, সংজ্ঞাটা হচ্ছে এরকম, প্রতি 1,000 মানুষকে অ্যাড দেখাইতে ফেসবুকে যে পরিমাণ চার্জ করে, এটাকে সিপিএম বলে। মানে ধরেন 1,000 মানুষকে অ্যাড দেখানোর জন্য $2 স্পেন্ড হয়েছে, মানে $2 খরচ হয়েছে, তাহলে আপনার সিপিএম কত? $2। সো এখানে এই উদাহরণ অনুযায়ী $10 স্পেন্ড করে 10,000 মানুষকে অ্যাড দেখাইছেন, তাহলে আপনার সিপিএম কত হবে? 10 দিয়ে ভাগ দেন, 10,000কে ভাগ দেন 1,000 দিয়ে, তাহলে আপনি সিপিএমটা পেয়ে যাবেন। মানে 1,000 প্রতি 1000 ইমপ্রেশনের জন্য যত ডলার স্পেন্ড হবে, ওইটাই হচ্ছে আপনার সিপিএম। যদি এমন হইতো যে $10 দিয়ে 20,000 মানুষকে অ্যাড দেখাইতে পারছেন, তাহলে এটা সিপিএম কত হইতো? তাহলে এটা সিপিএম হইতো 50 সেন্ট। বুঝতে পারছি? তাহলে এটা সিপিএম হইতো 50 সেন্ট। ফেসবুক এই সিপিএমের উপর ডিপেন্ড করে আপনার থেকে চার্জ করে। আমি আগেইন ক্লিয়ার করি, প্রতি 1,000 মানুষকে বিজ্ঞাপন দেখাইতে যে পরিমাণ ডলার খরচ হয়, এটাই সিপিএম। সো আপনি যদি 1 লাখ মানুষকে অ্যাড দেখান এবং ওটার জন্য যদি $10 খরচ হয়, তাহলে আপনার সিপিএম কত? 10 সেন্ট। আর যদি আপনার 1 লাখ মানুষকে অ্যাড দেখান, $100 স্পেন্ড হয়, তাহলে সিপিএম কত? সিপিএম হচ্ছে $1। সো আই থিঙ্ক ক্লিয়ার হয়েছেন। ওকে, সো এই সিপিএমের উপর বেস করে ফেসবুক বেসিক্যালি চার্জ করে। প্রতি 1,000 মানুষকে 1,000 মানুষকে অ্যাড দেখাইতে যত টাকা খরচ হয়, ওইটাই হচ্ছে মেইন ইস্যু। এখন চলেন এই সিপিএমটা আমি কেন, সিপিএমটা জরুরি, সিপিএমটা আমি কেন বুঝলাম। এখন আসেন, আমরা প্রথমে বলছিলাম ফেসবুক কীভাবে চার্জ করে, এটার পুরা জিনিসটা আমি বুঝাবো। আরেকটা ব্যাপার আছে, আমি সিপিএমের ইনক্রিজ হিস্ট্রিটা একটু দেখাবো। এই সিপিএম ইনক্রিজ হইলে আমাদের জন্য কী কী সমস্যা, এইটা আমি একটু দেখানোর চেষ্টা করব। সো এই মানে ফেসবুক অ্যাড মানে দিন দিন কী পরিমাণ এক্সপেন্সিভ হচ্ছে, এইটা বোঝানোর জন্য আমি কিছু ডেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। সো ফার্স্ট অফ অল, যদি আমি এখানে মানে এগেইন প্রথমেই বলে নেই, এই যে ডাটাটা, এই সিপিএমের ডাটাটার আগে আমি আরেকটা ইনফরমেশন বলে নিই, তাহলে আদারওয়াইজ এটা নিয়ে অনেকই কনফ্লিক্ট, মানে অনেকের মনে কনফিউশন ক্রিয়েট হবে। এই সিপিএমটা এক একটা অডিয়েন্সে এক এক রকম হয়। মানে হচ্ছে আমি বলি, ধরেন আপনার অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স হচ্ছে, ফর এক্সাম্পল আপনার টার্গেট অডিয়েন্স হচ্ছে ধরেন ফিমেল অডিয়েন্স এবং কসমেটিক আইটেম কিনে। সো ওই কসমেটিক বিউটি প্রোডাক্ট যারা কিনবে, এদের সিপিএম রেট হবে একরকম। বা আপনি ধরেন অন্য একটা প্রোডাক্ট কাপড় সেল করেন, ওটা সিপিএম আরেক রকম হতে পারে। এটা অডিয়েন্সের উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হয়। এবং এইটার একদম প্র্যাকটিক্যাল জিনিস আমি দেখাবো একটু পরে গ্রাফ সহ, ওটা দেখলে আপনি একবার ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন আমি হচ্ছে মানুষকে ফর এক্সাম্পল বিভিন্ন সার্ভিস সেল করি, সো আমার অডিয়েন্স কারা? উদ্যোক্তারা। সো উদ্যোক্তাদেরকে টার্গেট করে অ্যাড রান করলে এটা সিপিএম অন্য হবে, চেঞ্জ হবে। মানে অডিয়েন্স ওয়াইজ, নিশ ওয়াইজ সিপিএম চেঞ্জ হয়, কান্ট্রি ওয়াইজ সিপিএম চেঞ্জ হয়, লোকেশন ওয়াইজ সিপিএম চেঞ্জ হয়। আশা করি বুঝতে পারছেন। সো এখন
এটা আমি অ্যাভারেজ একটা সংখ্যা বলতেছি, অ্যাভারেজ মানে সব নিশ মিলে অ্যাভারেজ কেমন হয় সেটা বলতেছি। সো এটা আপনার নিশে আপনি হয়তো দেখবেন আপনি 5-7টা নিশে অ্যাড রান করলে আপনি একটু রিলেট করতে পারবেন, আদারওয়াইজ একটু কষ্ট হবে। সো বেসিক্যালি 2015 সালে যখন আমরা অ্যাড রান করতাম, 2015 সালে বাংলাদেশ মার্কেটে যখন আমরা অ্যাড রান করতাম, তখন $1 আমরা 15,000 মানুষকে অ্যাড দেখাইতে পারতাম। মানে $1 15,000 মানুষকে অ্যাড দেখানো যেত। এটা আরও বেশিও হইতো, 20,000কেও দেখানো যেত, আবার হয়তো 10,000কেও দেখানো যেত। বাট অ্যাভারেজে আপনি বলতে পারেন 15,000 মানুষকে বিজ্ঞাপন দেখানো যেত মাত্র $1 দিয়ে। মানে মোট কথা হচ্ছে 100 টাকা দিয়ে আপনি 15,000 মানুষের সামনে আপনার যে বিজ্ঞাপন এটা পৌঁছাইতে পারতেন। এটা 2015 সালের ঘটনা বলতেছি। তারপর আসেন 2017 সালের ঘটনাটা। 2017 সালে এটা $1 8 থেকে 10,000 মানুষের বেশি মানুষকে অ্যাড দেখানো যাইতো না, কারণ এখানে সিপিএম কিন্তু ইনক্রিজ হইতেছে। খেয়াল করছেন, সিপিএম কিন্তু বাড়তেছে। এখানে সিপিএম হাই হয়েছে 8 থেকে 10,000, যেখানে আমরা $1 পাইতাম 15 থেকে 20,000, এখন হয়ে গেল 8 থেকে 10,000। এটা হচ্ছে 2017 সালের ঘটনা বলতেছি। যারা ওই সময় অ্যাড রান করতো তারা এই সংখ্যাটা রিলেট করতে পারবে, যারা নতুন তারা তো হতে পারবে না, যারা ওই সময় থেকে বিজ্ঞাপন করে তারা এটা জানে। তারপরে যদি বলি যে 2019 সালে বাংলাদেশে আপনি যদি $1 বুস্ট করতেন বা অ্যাড দিতেন, তাহলে হয়তো 5,000 জনকে আপনি অ্যাড দেখাইতে পারতেন। মানে এটা 2019 সালের ঘটনা বলতেছি। আমি 1 বছর ছেড়ে ছেড়ে বলতেছি, কারণ হচ্ছে আদারওয়াইজ স্লাইড অনেক বড় হয়ে যাবে 10-12 বছরের হিস্ট্রি টানতে গেলে। তারপর যদি বলি 2021 সালে, 2021 সালে কী হতো, $1 3,000 জনকে অ্যাড দেখানো যেত। অ্যাভারেজে 3,000 জনকে আপনি অ্যাড দেখাতে পারতেন $1। খেয়াল করছেন, ফেসবুক অ্যাড কিন্তু এক্সপেন্সিভ হওয়া শুরু হয়েছে। যেখানে $1 পারতেন 20,000, এখন $1 পারতেছেন 3,000। তার মানে ওই 15,000 মানুষকে অ্যাড দেখাতে গেলে এখন আপনার $5 দরকার হইতেছে, যেটা 2015 সালে এটা লাগতো $1, এখন লাগে $5, সেম অ্যামাউন্ট অফ বিজ্ঞাপন করার জন্য। তার মানে ফেসবুক অ্যাড এক্সপেন্সিভ হচ্ছে আপনার জন্য। তারপর 2023 সালে যদি আমি বলি, লাস্ট ইয়ার যেটা, এখানে $1 1,000 মানুষকে অ্যাড দেখানো যেত। মানে এই রিসেন্ট টাইমে এখনও সেম, বা এখন নিশ ওয়াইজ এমনও হয় যে 500 মানুষকে অ্যাড দেখানো যায় $1। এটা ডিপেন্ড করে। আবার এমনও নিশ আছে যেখানে হয়তো আপনি 1500, 1600-1700 পাবেন, তার বেশি পাওয়াটা টাফ। সো ওই পরিমাণও পাওয়া যায়। সো এই হয়েছে বিষয়। এখন আপনি আবার রিচ অবজেক্টিভে অ্যাড রান করে আপনি মার্কেটে দেখায়েন না, এটা সেলস অবজেক্টিভে দেখাইতে হবে, যেটাতে কোয়ালিটিফুল অডিয়েন্স আছে। আমি ওইটার কথা বলতেছি। ওকে, তো এখানে টোটাল $1 1,000 মানুষকে অ্যাড দেখানো যায়, মানে 2023 বা 24 এই সময়টাতে। তার মানে কারেন্টলি যদি আমি 15,000 মানুষকে অ্যাড দেখাইতে চাই, তাহলে আমার $15 লাগবে, যেটা 2015 সালে লাগতো $1। তার মানে 15 গুণ খরচ বাড়ছে। মানে জাস্ট রেশিওটা খেয়াল করেন, যেখানে আমি $1 পারতাম এখন এটা $15 পারি। আগে যদি 1 লাখ টাকায় পারতাম, এখন 15 লাখ টাকা লাগবে, মানে 14 লাখ টাকায় বেড়ে গেছে বিজ্ঞাপন খরচ এই জাস্ট এই কিছু দিনের মধ্যে। তো এই সিপিএম ইনক্রিজ হিস্ট্রি জানাটা আমাদের জন্য খুব জরুরি, কারণ এইটা আমাদের বিজনেসের পুরা, ধরেন এই যে আমি যে এতদিন বুঝাইলাম যে ফেসবুক অ্যাড কেন ভালোভাবে শিখতে হবে, এইটা আপনারা বুঝতে পারবেন। এই জন্য আমি এই ডাটাটা শেয়ার করলাম। তো চলেন আমি এটার সম্পর্কে আরেকটু ইনফরমেশন দিই। ধরেন ইউএস মার্কেটে, আমেরিকান মার্কেটে যারা কাজ করে তারাই জানে, আমেরিকান মার্কেটে $30 খরচ হয় 1,000 মানুষকে অ্যাড দেখাইতে। পুরাই উল্টা খবর। মানে 1,000 মানুষকে যদি আপনি বিজ্ঞাপন দেখাইতে যান, তাহলে আপনার $30 খরচ হবে। যদি 10,000 মানুষকে বিজ্ঞাপন দেখাইতে চান, $300 খরচ হবে। মানে $300। আপনি চিন্তা করতে পারতেছেন, জাস্ট আকাশ আর পাতাল। আমেরিকান মার্কেট বাংলাদেশ মার্কেটের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, হিউজ এক্সপেন্সিভ। বর্তমান সিচুয়েশন অনুযায়ী বাংলাদেশে যে বিজ্ঞাপন খরচ, তার থেকে 30 গুণ বেশি অ্যাড কস্ট বেশি যায় কোথায়? আমেরিকান মার্কেটে। সো এটা ক্রিসমাসের সময় আরও বেড়ে যায়। সো এই যে আপনার মানে 30 গুণ যে বেশি, এটা কেন? প্রোডাক্ট তো সেম, কেন ওখানে অ্যাড কস্টটা বেশি, এইটা আমাদের জানতে হবে। আর ওইখানে যে অ্যাড কস্ট বেশি, আমাদের দেশও তো সেম পথেই যাচ্ছে, যেখানে আমরা মাত্র 10 সেন্টে আমরা 1,000 মানুষকে অ্যাড দেখাইতে পারতাম, কারেন্টলি আমরা $1 পারি না। $1 এটা পসিবল হয় না। তো অ্যাড কস্ট বাড়তেছে। বাংলাদেশেও একটা সময় আসবে যখন আপনার 1,000 মানুষকে অ্যাড দেখাতে গেলে $10 লাগবে। একটা সময় আসবে, খুব সুন আসবে, এটা খুব দেরি না, এটা খুব দ্রুতই আসবে। সো এইটার আরেকটু প্র্যাকটিক্যাল উদাহরণ আমি দিই, সেটা হচ্ছে ব্যাপারগুলো একটু খেয়াল করে বোঝার চেষ্টা করেন। 2015 সালে 10 লাখ বার অ্যাড দেখাইতে, মানে আপনার 10 লাখ মানুষের সামনে আপনার বিজ্ঞাপন বা আপনার প্রোডাক্টের তথ্য পৌঁছাইতে, বিজ্ঞাপনটা দিতে ফেসবুকে খরচ হইতো $70 মতো, ফর এক্সাম্পল। তো 2015 সালে 10 লাখ মানুষের সামনে, 10 লাখ টার্গেট মানুষের সামনে অ্যাড দেখাইতে $70 খরচ হইতো, যেটা 2023 সালে 10 লাখ মানুষের সামনে অ্যাড দেখাইতে প্রায় $1,000 মতো খরচ হয়। কই $70?
কই হচ্ছে আপনার $1,000। আপনি গ্যাপটা খেয়াল করছেন? মানে যেখানে যেত 7,000 টাকা কই আর কই 1,00,000 টাকা, মানে হিউজ পার্থক্য। আবার যদি আমি একটু আমেরিকান মার্কেটের সাথে কম্পেয়ার করে দেখাই, আমেরিকান মার্কেটে 10 লাখ মানুষের সামনে অ্যাড দেখাইতে প্রায় $30,000 স্পেন্ড হবে, মানে টাকায় বললে 30 লাখ টাকা। যেখানে বাংলাদেশে লাগে 1,00,000 টাকা সেম অ্যামাউন্ট অফ অডিয়েন্সের সামনে অ্যাড দেখাইতে, আমেরিকায় লাগে হচ্ছে 30 লাখ টাকা। মানে জাস্ট গ্যাপটা খেয়াল করেন, কেন এত চেঞ্জ? এই চেঞ্জটা মানে বাংলাদেশে এটার দাম দিন দিন কেন বাড়তেছে আর আমেরিকান মার্কেটে কেন এত বেশি? সো এই জিনিসটা বোঝাটা আমাদের জন্য খুব জরুরি। কারণ ওই যে বলছিলাম না, আপনারা আগে প্রচুর সেল পাইতেন, এখন সেল পান না। এটা আমি আগেও বলছি, অ্যাগেন আবার বলতেছি, কথাগুলো রিপিট হইতে পারে বাট খুব ইম্পর্ট্যান্ট। আমি যদি কোনো কথা রিপিট করি তাহলে বুঝবেন ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট। সো বেসিক্যালি আগে আপনি যদি $10 অ্যাড দিতেন, ব্যাপারটা খেয়াল করেন, $10 অ্যাড দিতেন, তাহলে ফেসবুক প্রায় 1.5 লাখ মানুষের সামনে আপনার বিজ্ঞাপনটা নিয়ে যেত। 1.5 লাখ মানুষের ভিতরে 50 জন, 100 জন, 200 জন বায়ার তো ছিল, রিয়েল বায়ার ছিল, ওরা কিনে ফেলতো প্রোডাক্ট। আপনি দেখতেন $10 আপনি অর্ডার পেয়ে গেছেন 100, মানে প্রতি 10 টাকা একটা করে অর্ডার পাইতেছেন। এটা 2015 সালের ঘটনা বলতেছি, প্রচুর অর্ডার পাইতেন। তার মানে ফেসবুকে এটা আপনি ঠিকভাবে দিচ্ছেন, বুস্ট মারছেন না কি করছেন, এগুলো ম্যাটারই করে না। কারণ আপনি অনেক বড় অডিয়েন্স, লার্জ অডিয়েন্সের কাছে যাইতে পারতেছেন, ওখানে রিয়েল বায়ার ছিল। ফেসবুক যতই সেগমেন্টাইজ করুক, বা ওই সময় এত বেশি সেগমেন্টাইজও করে নাই, 2015 সালে এত সেপারেটও করে নেই। ফেসবুক তো রিসেন্টলি আপডেট করছে আর কি। সো ওই সময় এত আপডেটও ছিল না। তার মানে মানে ওই মেইন ওর যে টোটাল অডিয়েন্সের ভিতরে রিয়েল ভাইয়ার সংখ্যা পড়ে যেত আর কি। আপনি যদি বেশি মানুষের কাছে যাচ্ছেন, রিয়েল ভাইয়ার বেশি পাইতেন। বাট এখন ধরেন আপনি অ্যাড দেখাইছেন, আপনি $10 10,000 মানুষের কাছে, $10 10,000 মানুষের কাছে অ্যাড দেখে আপনি তো 2-3টা অর্ডার পাইতেছেন। কারণ এটা কেন পাচ্ছেন 2-3টা অর্ডার? কারণ হচ্ছে, কারণ এখানে তো ফেসবুক একে তো 2টা কারণ। এক হচ্ছে আপনি গেছেন কম অডিয়েন্সের কাছে, এখানে তুলনামূলক কমই হবে। 1.5 লাখ মানুষের কাছে গেলে সেম রেশিওতে আপনি অর্ডার পাইতেন কয়টা? সেম রেশিওতে আপনি অর্ডার পাইতেন হচ্ছে 15 দিয়ে আপনি গুণ দেন, 50টা অর্ডার পাইতেন, মানে 50টা অর্ডার পাইতেন। এখনকার অ্যাড কস্টের সাথে কম্পেয়ার করলেও মানে 50টা অর্ডার পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি এখন পাচ্ছেন মাত্র 3টা অর্ডার। কারণ হচ্ছে আপনি আগে বেশি মানুষের কাছে যেতেন, এখন কম মানুষের কাছে যেতে পারতেছেন সেম অ্যামাউন্ট অফ কস্টে। আবার ফেসবুক করছে কি, যারা পটেনশিয়াল লোক এদেরকে আবার সরায় অন্য জায়গায় নিয়ে নিছে। সো এই সব কারণে মানে 2 জায়গা দিয়ে ধরা, যার কারণে বেসিক্যালি বর্তমানে আপনারা সেল করে সুবিধা করতে পারতেছেন না। আবার অনেকেই করতে পারতেছে যারা এটা সঠিক ইউজ করতেছে। আমি এইটার জন্যই এত ইনডেপথ আলোচনা করছি এটা নিয়ে। ফেসবুকে তো ভাই বুস্ট করা একদম ইজি কাজ। আমি কেন এইটা নিয়ে ধরেন এতগুলো ক্লাস নিলাম, ঘন্টার পর ঘন্টা বক বক করলাম আপনাদের সামনে। আপনাদের সামনে তো এটা নিয়ে কথা বলতেছি। আমাদের ওয়ার্কশপে মেটা মার্কেটিংয়ে কোর্স আছে, সেখানে ওই কোর্সে অনেক ভিডিও আসবে। মেটা মার্কেটিংয়ের উপরই তো অনেকগুলো কোর্স আছে আমাদের এখানে, স্কেলিং আছে, পিক্সেল টিক্সেল নিয়ে অনেক ক্লাস আছে, তারপরে ফান্ডামেন্টাল আছে, আর অনেকগুলো কোর্স আছে ওই ওয়ার্কশপে। ওইখানে তো এর থেকে আর অনেক অনেক ইনডেপথ আলোচনা আমরা করবো সামনে, আরও অনেক অনেক কোর্স ওখানে আসবে। সো এত ডিটেল জানা লাগবে কেন? কারণ ওই যে 2 দিকে ধরা, এক হচ্ছে খরচ বাড়তেছে, আরেক হচ্ছে ফেসবুক অডিয়েন্স সরাই ফেলতেছে। রাইট পিপলের কাছে যাইতে হবে, আবার মানে কি বলে, খরচ যেহেতু বাড়তেছে এটার ফানেলিং করতে হবে। সো চলেন আমরা একটু ওইদিকে যাই যে দিন দিন ফেসবুক বিজ্ঞাপন খরচ বেড়ে যাচ্ছে কেন। এখন এটা একটা বিশাল প্রশ্ন। এতক্ষণ যে আলোচনা করলাম এটার পরে আপনার মনে প্রশ্ন আসবে যে অ্যাড কস্ট কেন হাই হইতেছে। অ্যাড কস্ট হাই কেন হইতেছে এইটা চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখাই। সো এটার জন্য আমাদের জানতে হবে ফেসবুক অ্যাড আসলে কীভাবে কাজ করে। ফেসবুক অ্যাড তো অনেকগুলা টপিক আছে, বাট ফেসবুক অ্যাডের মানে অ্যাড প্লেসমেন্ট সিস্টেমটা কীভাবে কাজ করে এইটা আমি একটু এক্সপ্লেন করব, মানে তাহলে আপনাদের বুঝতে ইজি হবে আর কি। সো ফেসবুক মূলত, যারা একটু অ্যাডভান্স তারা জানে, ফেসবুক মূলত 2 ধরনের বিডিং সিস্টেমের মাধ্যমে কাজ করে। ফেসবুকের 2টা বিডিং সিস্টেম আছে, একটা হচ্ছে অটো বিট আর একটা হচ্ছে ম্যানুয়াল বিট। আচ্ছা সরি, আমার এখানে একটা স্লাইড মিস গেছে। ওই স্লাইডটা হচ্ছে বেসিক্যালি একটা স্লাইড এখানে মিস গেছে মনে হয়, ওটা আমি অ্যাড করি না। ওকে, ফেসবুক মূলত মানে ফেসবুক অ্যাড কীভাবে কাজ করে ওটা যদি বলি, ফেসবুক মূলত হচ্ছে একটা অকশন বেস অ্যাড প্ল্যাটফর্ম। নট অনলি ফেসবুক, কারেন্টলি সবগুলাই প্ল্যাটফর্মই এই অকশন সিস্টেমটা, মানে অকশনের উপর ডিপেন্ড করে এটা করে। অকশন মানে কি, বিড, মানে আমরা বলি না যে নিলামে ওঠানো হয়, ওই নিলামটা বলে আর কি, নিলাম।
ওই নিলামটাকে এখানে বোঝা হচ্ছে অকশন হিসাবে। সো ধরেন আমার কোনো একটা প্রোডাক্ট আমি নিলামে তুলে দিছি, তারপরে অনেক মানুষ আসবে, আইসা এসে বিড করবে। ফর এক্সাম্পল আমি বলতেছি যে আমার এই প্রোডাক্টগুলো আমি নিলামে সেল করব, তার মানে নিলামে অনেক লোক আসবে। এটা বাংলা সিনেমায় বা অনেক জায়গায় আমরা দেখছি, সো বা অনেক মুভিতেও আমরা দেখছি যে নিলামটা কীভাবে হয়। তো ওরা আসবে, আসার পরে ধরেন দাম বলবে একজন একজন করে, যে আমি এটা নিতে চাই 100 টাকা, আরেকজন বলে আমি নিতে চাই 120 টাকা, আরেকজন বলে আমি নিতে চাই 1000 টাকা। তারপর যে বেশি বিড করে তাকে ওই বাড়িটা দিয়ে দেওয়া হয়, বা হোয়াটএভার যে প্রোডাক্টটা নিতে চায় ওটা দিয়ে দেওয়া হয়। সো এই ওয়েতে মূলত অকশনটা কাজ করে। সো ওই সেম সিস্টেমটাই ফেসবুকে মূলত ইউজ করা হয়। ফেসবুকের অ্যাড প্ল্যাটফর্মটা অকশনের উপর ডিপেন্ড করে চলে। এই যে অকশন সিস্টেমটা, এইটা হচ্ছে মূলত দুই ধরনের আছে ফেসবুকে। একটা হচ্ছে অকশন বা বিডিং সিস্টেমটা দুই ধরনের আছে, একটা হচ্ছে অটো বিড আর একটা হচ্ছে ম্যানুয়াল বিড। মানে মানে ব্যাপারটা এরকম, আমি একটা উদাহরণ দিই তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। মূলত ধরেন ফেসবুকে যখন ধরেন আমরা অ্যাড দিচ্ছি, ধরেন আমি যদি একটা উদাহরণ দিই তাহলে সুবিধা হবে। ধরেন আমি ফেসবুকে আমি কী দিয়ে উদাহরণ দিলে বুঝবেন, ধরেন আচ্ছা একটা ফেমাস উদাহরণ আছে, যেহেতু আমি ফুটবল পছন্দ করি, সে ফুটবল দিয়ে উদাহরণটা দিই, এটা দিয়ে দিলে মানুষ বেশি রিলেট করতে পারে। সো ধরেন আমি ফেসবুকে জার্সি বিক্রি করি, জার্সি মানে প্লেয়ারদের জার্সি আছে না, ধরেন আমি প্লেয়ারদের জার্সি বিক্রি করি। সো আমি জার্সি বিক্রি করি কার, ধরেন মেসির আমি জার্সি বিক্রি করতেছি, ফর এক্সাম্পল মেসির জার্সি বিক্রি করতেছি বা বার্সেলোনা জার্সি বিক্রি করতেছি। সো এখন এই যে জার্সিটা আমি বিক্রি করতেছি, এইটা ধরেন আমি যে এরিয়াটাতে আমি অ্যাড রান করবো, ফর এক্সাম্পল ধরেন উত্তরা, আমি উত্তরা দিয়ে বুঝে, ধরেন উত্তরা, হ্যাঁ উত্তরায় বা ফুল ঢাকা বুঝে, সমস্যা নেই। ধরেন পুরো ঢাকায় আমি অ্যাডভার্টাইজিং করতেছি। এখন এই ঢাকায় আমরা দুইজন ব্যক্তি, আমিও রান করি, ধরেন আরেকজন অন্য যে কোনো একজন XYZ ও হচ্ছে জার্সি বিক্রি করে, আমরা দুইজন জার্সি বিক্রি করি। সো এখন আমরা দুইজন যে জার্সি বিক্রি করি ফেসবুকে, সো যখন ধরেন আমি যখন অ্যাডটা প্লেস করি, আপনারা দেখছেন অ্যাড প্লেস করার সময় আমরা একটা টার্গেট করে দিই যে 20 বছর থেকে 40 বছর পর্যন্ত মানুষের সামনে অ্যাড প্লেস করতে হবে, শুধু ছেলেদের কাছে অ্যাড প্লেস করতে হবে, কারণ আমরা বলে দিই মেয়েরা একটু কম কিনে, সো শুধু ছেলেদের কাছে অ্যাড প্লেস করতে হবে। আবার আমরা বলে দিতে পারি যে যারা মেসির পেজে লাইক দিছে, বার্সেলোনার পেজে লাইক দিছে, আবার ধরেন রিয়াল মাদ্রিদ বা অন্যান্য যে পেজগুলো আছে এইগুলোতে যারা লাইক দিছে তাদেরকেই শুধু অ্যাডটা প্লেস করবে। সো এইরকম একটা আমি কি বলে টার্গেটিং করলাম, টার্গেটিং করে আমি একটা রান করলাম জার্সির অ্যাড। সো এখন ধরেন ফর এক্সাম্পল মানে আমি নিজে মানে ধরেন আমি অ্যাড রান করছি, সমস্যা নেই, বাট আমি নিজে বা হোয়াটএভার আরেকজন হইতে পারে, ধরেন একজন পটেনশিয়াল অডিয়েন্স, মনে করেন একজন পটেনশিয়াল অডিয়েন্স, সে হচ্ছে এই যে আমি যে ক্রাইটেরিয়াটা দিলাম এটার মধ্যে পড়ে, যে সে হচ্ছে আপনার ধরেন 25 বছর বয়স, আমার টার্গেটিংয়ের সাথে ম্যাচ করছে, সে ছেলে মানুষ, তারপর হচ্ছে সে হচ্ছে ঢাকা উত্তরায় থাকে, সো এবং সে হচ্ছে মেসি, তারপরে আর্জেন্টিনা এইসব পেজে লাইক দিয়ে রাখছে। এখন এই লোক যখন ফেসবুকটা ওপেন করবে তখন ইনস্ট্যান্ট, মানে কীভাবে কাজ করে আমি ইনার পয়েন্টটা জাস্ট বলতেছি, তখন ইনস্ট্যান্ট কী হয়, একটা সিগনাল, সে যখন ফেসবুকে ঢুকে তখনই একটা সিগনাল কার কাছে যায়, সিগন্যালটা যায় ফেসবুকের অ্যাড প্ল্যাটফর্মের কাছে, যেখানে অকশন হয় ওইখানে একটা সিগন্যাল যায়, যে ধরেন এরকম যায় যে সাপোজ রহিম নামে একজন ছেলে, সে হচ্ছে উত্তরায় থাকে, তার বয়স হচ্ছে 25 এবং সে হচ্ছে ফুটবল পছন্দ করে, সে ফেসবুক স্ক্রল করতেছে, তার সামনে একটা অ্যাড প্লেস করা যাবে। এখন এখানে কার অ্যাডটা এখানে আসবে, এটা ওইখানে একটা সিগন্যাল যায়। সিগন্যাল যাওয়ার পরে ওই অকশনে কি হয়, ওই অকশনে বেসিক্যালি ওই যে আমরা দুইজন যে অ্যাড দিছি না, এখন দুইজনের কাছে জিজ্ঞেস করা হয়, ধরেন আমাকে জিজ্ঞেস করছে যে তুমি আসলে এখানে কত টাকা, মানে কি বলে, তুমি ওই রহিমের সামনে অ্যাড দেখানোর জন্য তুমি কত টাকা দিতে চাও। ধরেন আমি বললাম যে আমি 2 টাকা দিতে চাই, ফর এক্সাম্পল আমি বললাম যে আমি 2 টাকা দিতে চাই, ওর সামনে অ্যাড দেখাবো 2 টাকা। তো আবার আরেকজন অপোজিট যে ছিল, ওকে বলা হয় যে ও 2 টাকা দিতে চাইছে, তুমি কয় টাকা দিতে চাও। ধরেন ও বললো আমি 5 টাকা দিতে চাই, তাহলে এগেইন আমাকে আবার সুযোগ দেওয়া হবে যে ও 5 টাকা দিতে চাইছে, তুমি কি এর চেয়ে বেশি দিতে চাও। আমি যদি এর চেয়ে বেশি দেই, সাপোজ আমি দিলাম 60 টাকা, বললাম আমি 60 টাকা দিতে চাই, এবং পরবর্তীতে ওরা আবার জিজ্ঞেস করবে তুমি কি, ও 60 টাকা বিট করছে, তুমি কি এটা মানে এর চেয়ে বেশি টাকা তুমি নিলামে কিনতে চাও, এটা মানে ওর সামনে অ্যাড দেখাতে চাও না, ধরুন সে বললো না আমি আর চাই না, তখন আমার অ্যাড ওর সামনে প্লেস হয়ে যাবে। ওই যে মিলি সেকেন্ডের মধ্যে এই ঘটনাটা ঘটে, একদম মিলি সেকেন্ড, আমি জাস্ট থিওরিটা বুঝাইলাম কেমনে এটা কাজ করে। সো এটা জাস্ট কয়েক মিলি সেকেন্ডের মধ্যে এই ঘটনাটা ঘটে যায় এবং আমার অ্যাড ওখানে গিয়ে প্লেস হয়ে যায়। এখন কথা হইতেছে, আপনারা প্রশ্ন করবেন যে ভাই আপনি তো বললেন, আমি তো বুঝলাম ফান্ডামেন্টালটা, কিন্তু আমি তো অ্যাড রান করার সময় ফেসবুক তো আমাকে জিজ্ঞেস করে না যে
ফেসবুক তো আমাকে বলে না যে কি বলে যে ওই নিলামের সময় আমি ওর সামনে অ্যাড দেখানোর জন্য কয় টাকা চাই না চাই, এগুলো তো ফেসবুক আমার কাছে জিজ্ঞেস করে না, অ্যাকচুয়ালি জিজ্ঞেস করে না। এই সিস্টেমটা সে যেভাবে কাজ করায় সেটা হচ্ছে তার দুই ধরনের বিডিং সিস্টেম আছে, একটা হচ্ছে অটো বিড আর হচ্ছে ম্যানুয়াল বিড। এই অটো বিড কোনটা? এই অটো বিড হচ্ছে বেসিক্যালি ফেসবুক আপনার মানে বাই ডিফল্ট অটোবিট সিলেক্ট করা থাকে, আপনারা যখন রান করেন তখন দেখবেন বিডিং সিস্টেম সিলেক্ট করা থাকে অটোমেটিক। অটোমেটিক বিডে যেটা হয় আপনার হয়ে ফেসবুক বিড করে, মানে ওর সামনে অ্যাড প্লেস করা ঠিক হবে কি হবে না এটা ফেসবুক নির্ধারণ করে। ফেসবুক মানে আপনি অটোবিট মানে ফেসবুকে আপনি বলে দিচ্ছেন যে ফেসবুক তুমি আমার হয়ে তুমি বিড করবা, তুমি এটা 5 টাকায় বিট করবা, বিট করে তুমি ওর সামনে অ্যাড প্লেস করবা নাকি 20 টাকায় কি পর্যন্ত বিট করে যাবা, এটা তোমার উপর ছেড়ে দিচ্ছি আমি, তুমি আমার ভালো বুঝো, তুমি আমার হয়ে বিট করো। সো ওইখানে যে অপশনটা হয়, একজন বলে 2, আরেকজন বলে 5, একজন বলে 7, একজন বলে 10, 10-এর পরে আপনার অ্যাড 11 মানে 12 টাকায় বিট করে প্লেস করবে কি করবে না, এটা আপনি ফেসবুককে আগে থেকেই অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছেন, আগে থেকেই বলে দিচ্ছেন তুমি 12 টাকা তুমি তোমার মতো করে বিট করো, তুমি যদি মনে করো আমার বাজেট ম্যাচ করে ওর সামনে অ্যাড দেখালে আমার লাভ হবে তুমি বিট করবা, এটা আপনি পারমিশন অটো বিডের মাধ্যমে দিয়ে দেন। আবার যারা একটু অ্যাডভান্স, এখন এখানে ফেসবুক যেটা করে অনেক সময় দেখা যায় অ্যাড কস্ট অনেক হাই হয়ে যায়, কারণ ফেসবুক দেখা যায় একটা বিড উঠতে উঠতে ধরেন 100 টাকা পর্যন্ত বিড উঠে গেছে, ওইখানে গিয়েও ফেসবুক বিট করে দিছে, তার মানে কিন্তু এই বিটটা করা উচিত ছিল না, যেহেতু আপনার বাজেট কম ওই জায়গায় বিট করা উচিত ছিল না, কিন্তু ফেসবুক এই বিট করে ফেলে। ফেসবুককে আপনি দায়িত্ব দিচ্ছেন যে তুমি আমার ভালো বুঝো, তুমি আমার মতো করে বিট করো, কিন্তু ফেসবুক সবসময় আপনার ভালো চাবে বিষয়টা তাও না, কারণ হচ্ছে দিন শেষে ওর তো স্বার্থ আছে, ও তো এখান থেকে তার কম টাকায় সেল চলে আসলে তো তার হবে না, ব্যাপারটা বুঝেন। আপনি যদি একটা সেল 10 টাকায় পাওয়া যান, ফেসবুকে কিন্তু পোষায় না, ফেসবুক চায় আপনি যেন বেশি টাকা স্পেন্ড করেন, আপনার তো 100 প্রোডাক্ট সেল করতে হবে, এখন 100 প্রোডাক্ট আপনি $10 বিজ্ঞাপন দিয়ে সেল করে ফেলেন, এটা ফেসবুক চায় না। ফেসবুক চায় 100 প্রোডাক্ট সেল করার জন্য আপনি $200 স্পেন্ড করেন, মানে সে পার প্রোডাক্টে 200 টাকা পাক। $10 যদি পারপাস সলভ হয়ে যায় তাহলে আপনি $200 খরচ করবেন না, তার $190 লস হবে, এটা ফেসবুক চায় না। এই জন্য ইনিশিয়ালি অ্যাড রেজাল্ট ভালো করলেও পরে দেখবেন সে উল্টাপাল্টা বিট করে, ওই যে ধরেন একটা বিট উঠে গেছে একবারে 200 টাকা পর্যন্ত, ওখানে গিয়ে বিট করে দিছে, বিট করে আপনার কস্ট অ্যাডজাস্ট করতেছে, সে সেম করতেছে। সো এরকম ফেসবুক করে অনেক সময়। আবার অনেক সময় আছে যে আপনার বাজেট কম থাকলে যদি বুঝে যে না আপনি বাজেট দিচ্ছেন দিনে $5 বা কম, তখন ফেসবুক মনে করে যে না ঠিক আছে এটা গরিব, ওর 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 কাছে ওরে আমি কিছু সেল দিই, ছোটো সেলার ওরে আমি কিছু সেল দিই, বড় জায়গায় বিট না করি। সো আপনার ভালোও চায় আবার তার ভালোও চায়, দুই স্বার্থই সে মানে দেখে আর কি। এই অটো বিডের মাধ্যমে বাংলাদেশের সবাই ম্যাক্সিমাম অটো বিডের মাধ্যমে অ্যাড রান করে, সবাই মিনস 99.99% মানুষ অটো বিডের মাধ্যমে অ্যাড রান করে। আরেকটা অপশন, এটা অ্যাডভান্স যারা তারা ইউজ করে, এটা হচ্ছে ম্যানুয়াল বিড। ম্যানুয়াল বিডটা কি? ম্যানুয়াল বিড হচ্ছে আমি ফেসবুকে বলে দিব যে ফেসবুক তুমি 5 টাকার বেশি তুমি বিট করবা না, 5 টাকার বেশি যদি হয়ে যায় তুমি বিট বাদ দিবা, দরকার নেই। তুমি এইখানে তোমার মানে কি বলে তুমি জাস্ট সর্বোচ্চ 5 টাকা পর্যন্ত যাবা বিট করতে, তার বেশি যাবা না। যে অপশনই 5 টাকার বেশি চলে যাবে বাদ, তুমি এখানে বিট করো না, তুমি হ্যান্ড ডাউন করে ফেলবা। সো এক্ষেত্রে যেটা হয় 5 টাকার বেশি যেটা হবে সেখানে আর বিডই হবে না, সো অন্যরা বিট করবে, তার বিড এখানে উইনই হবে না, সে ডাউন করে ফেলবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনারা পোকার খেলেন বা অনেক খেলা আছে না, এগুলোর মধ্যে দেখবেন যে মানে দিতে থেকে বাড়ায় ফেললে পরে সে বসে যায়, এরকম আর কি ব্যাপারটা। সো এখানে সে আর উপরের দিকে যাবে না, সেখানে থেমে যাবে। সো ম্যানুয়াল বিড হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারতেছেন, বলতে পারতেছেন যে এর চেয়ে বেশি তুমি আর যাবা না, এখানে থেমে যাবা। সো এটা হচ্ছে ম্যানুয়াল বিড, আগে থেকে আপনি ইনস্ট্রাকশন দিবেন, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী এই ফেসবুকের অকশন যে সিস্টেমটা আছে এইখানে এই বিডিংটা হয়। আই থিঙ্ক আমি বুঝাতে পারছি, সহজে বোঝানোর চেষ্টা করছি, আমি জানি না এটা বুঝতে পারছেন কিনা। ওকে, এটার আরেকটা উদাহরণ দেই, এটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই তাহলে বুঝবেন। এটা শুধুমাত্র যে অ্যাড প্ল্যাটফর্মগুলো ইউজ করে তা না, কারেন্টলি এটা ধরেন অন্যান্য প্ল্যাটফর্ম ইউজ করে। যেমন ধরেন আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, কালকে আপনি এটা ট্রাই করেন। সেটা হচ্ছে উবার। আপনি উবার তো রেগুলার চালান, উবারে আপনি একটা কাজ করবেন, 4-5 জন ফ্রেন্ড একসাথে হয়ে আপনি ধরেন একটা লোকেশন থেকে, ধরেন আপনি বনানী থেকে মিরপুরে যাবেন। সো আপনি বনানী থেকে মিরপুরে আপনি হচ্ছে দিবেন, মানে আপনি যে লোকেশনে থাকেন এই লোকেশন থেকে ধরেন অন্য একটা লোকেশন, ধরেন মিরপুর থেকে বনানী দিচ্ছেন, বনানী আপনি লোকেশন দিচ্ছেন, দেখছেন আপনার ভাড়া দেখাচ্ছে 300 টাকা, ফর এক্সাম্পল 300 টাকা দেখাইছে। একটু পরে আপনার ফ্রেন্ড এগেন মিরপুর থেকে বনানীতে আবার সে দিবে, তা আপনার ফ্রেন্ডও একই লোকেশনে আবার সে ওভার একটা সার্চ দিবে, তখন তারটা দেখবেন কিছুটা বেড়ে গেছে, মানে 300 টাকারটা হয়ে গেছে 310 টাকা। আপনার 4-5 জন ফ্রেন্ড মিলে যদি ওই সময় রিকোয়েস্ট দেয়, এটা 500 টাকা পর্যন্ত চলে যাবে, দেখবেন যে ওই সেম ভাড়া 500 টাকা হয়ে গেছে। তো আপনি একটু পরে দেখবেন সার্চ দিতে গেছেন, আপনার এখানে 500 টাকা দেখাইতেছে, কিন্তু একটু আগেও ছিল এটা মাত্র 300 টাকা। এটা কেন 500 টাকা হইলো? কারণ এখানে বিডিং হয়েছে নিজেদের মধ্যে, কারণ আপনি যখন দিছেন তখন মানে সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ড বেড়ে গেছে,
এখানে একটা বিডিংয়ে বিট হাই হয়ে গেছে। আপনি একটা বিট প্লেস করছেন, আপনার ফ্রেন্ড আরেকটা বিট প্লেস করছে, সো আপনার অন্য ফ্রেন্ড আরেকটা বিট প্লেস করছে। তো এই ফেসবুক মানে ওইটাও অকশনের উপর ডিপেন্ড করে চলে। যখন 4-5 জন বিট করছে তখন বিটটা চলে গেছে 500 টাকা পর্যন্ত। আবার যখন আধা ঘন্টা সময় যাবে, কেউ ওখানে রাইড নেয় নাই বা কেউ একজন রাইড নিয়ে নিছে, আধা ঘন্টা পরে আবার দেখবেন বিট সেম অবস্থায় ফেরত আসবে। এটা আপনি আবার খেয়াল করতে পারবেন অন্য একটা সময়, দেখবেন যে পিক আওয়ারে, যেমন ধরেন 8টা থেকে 10টা, এই সময়টাতে উবারের গতানুগতিক ভাড়া থেকে 200-300 টাকা বেশি আসবে ভাড়া। আবার দেখবেন পিক আওয়ার শেষে ভাড়া কমে আসে। সো এটা বেসিক্যালি ওই বিট হাই হয়ে যায় এবং বিট লো হয়, এই কারণে হয়। সো এটা ওরাও করে, এটা প্র্যাকটিক্যালি কালকে আপনি ইমপ্লিমেন্ট করে দেখেন। সো এই হইল মূলত ফেসবুকের অটোবিট এবং ম্যানুয়াল বিট। এখন এই প্রসেসটা কেন আমি এত 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 ইনার হিস্ট্রি বুঝাইলাম, এটা জেনে আপনার কী লাভ? ইয়েস, আপনার লাভ আছে। ওই যে একটু আগে একটা প্রশ্ন ছিল না যে দিন দিন কেন ফেসবুকের অ্যাড খরচ বেড়ে যাচ্ছে, এটার উত্তর এখন আপনি পাবেন। চলেন যাই। ওকে, সো কয়েকটা উদাহরণ দেখাই, উদাহরণ দেখলে আপনি একদম ক্লিয়ার হবেন। সো ফর এক্সাম্পল, যদি ওটা নিয়ে আলোচনা করছি, এগেইন একটু ব্রেকডাউন করি কারণ এটা জরুরি। দেন 2015 সালে ফেসবুকে আপনি যে প্রোডাক্ট সেল করতেন, আপনি যে প্রোডাক্ট সেল করেন ওই স্পেসিফিক একই প্রোডাক্ট সেল করে ধরেন 2জন মানুষ। এটা তো সিম্পল হিসাব যে আগে অনলাইনে বেশি মানুষ কাজ করতো, মানে সরি, আগে অনলাইনে কম মানুষ কাজ করতো, দিন দিন সংখ্যাটা বাড়তেছে, তাই না? দিন দিন তো সংখ্যাটা বাড়তেছে। দিন দিন কেন বাড়তেছে? কারণ প্রথম দিকে তো বেশি মানুষ অনলাইন বুঝতোই না, সবাই ফিজিক্যাল ব্যবসা, নতুন কিছু আসলে ওটাতে আস্তে আস্তে মানুষ আসে, ইনস্ট্যান্ট আসে না। ওই সময় বিজনেসটা একদম ইনিশিয়াল স্টেজে ছিল, যার কারণে অনেক কম মানুষ ওই সময় ফেসবুকে বিজনেস করতো বা অ্যাড দিত। অ্যাড দেওয়াটা খুব কঠিন কাজ, কারণ কার্ড টার্ড ম্যানেজ করা হাবিজাবি, এটা তো এত সহজলভ্য ছিল না যেটা বর্তমানে আছে, আগে অনেক কঠিন ছিল, তাই না? সো এই জন্য বা এইসব বিলিভই করতো কয়জন, বা কাস্টমারই কত ছিল, এই কারণে ওই সময় ফেসবুকে ধরেন কম অডিয়েন্স ছিল, কম মানুষ বিক্রি করতো। এখন কম্পিটিশন বেশি, বেশি মানুষ বিক্রি করে। আশেপাশে আশেপাশে 10-15 জনের সাথে কথা বলেন, দেখবেন যে 2-1 জন থাকবে যারা অনলাইনে ব্যবসা করে। সো এটা দিন যাবে আরও বাড়বে, মানে ফেসবুকে বিজ্ঞাপনের পরিমাণ আরও বাড়বে, কারণ এখন সবাই মনে করেন যে ফেসবুকে বিজ্ঞাপনে আসছে। আগে মানুষ টিভিতে অ্যাড দিত, পত্রিকায় অ্যাড দিত, এখন এগুলো সব কটা থেকে তারা বাজেট আপ করতেছে কোথায়? এই মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে। ওকে, সো এখন আসেন 2015 সালে ধরেন আপনি যে প্রোডাক্ট সেল করেন, এক্স্যাক্টলি সেম প্রোডাক্ট মাত্র 2জনে সেল করতো। সো যেহেতু 2জনে প্রোডাক্ট সেল করতো, তাহলে ঘটনাটা কী হয়েছে? ঘটনাটা হইতো যে ধরেন ফর এক্সাম্পল যে ওয়ান আছে, ওয়ান এবং 2, এই 2জনে সেল করে। ধরেন ওই জার্সির উদাহরণই দেন, ধরেন জার্সি অনলাইনে সেল করতো মিরপুর এরিয়াতে। তো মিরপুর এরিয়াতে সে টার্গেট করে অ্যাড রান করছে। অ্যাড রান করার পরে যখন একজন অডিয়েন্স, ধরেন আমি পটেনশিয়াল ক্লায়েন্ট, আমি ফেসবুক স্ক্রল করতেছি, তখন একটা বিডিং হইতো। ধরেন একের কাছে বলা হতো যে ফামিদ নামে একজন ব্যক্তি, তোমার যে রিকোয়ারমেন্ট দিছো এই সেম রিকোয়ারমেন্টে একজন ব্যক্তি ফেসবুক স্ক্রল করতেছে, তার সামনে একটা অ্যাড প্লেস করা যাবে। এখন তার সামনে অ্যাড প্লেস করা যাবে, তো তুমি ওর সামনে বিজ্ঞাপন দেখানোর জন্য কয় টাকা দিতে চাও? ধরেন সে শুরু করলো 2 টাকা থেকে, ফর এক্সাম্পল বললো যে আমি 2 টাকা দিতে চাই। তারপরে এখানে হচ্ছে, সরি একটা মিনিট, আচ্ছা রেকর্ড ভিডিওতে অনেকে হয়তো পরবর্তী এই টপিকগুলো থাকবে না, তারা বুঝবে না, সরি। আসলে আমাদের লাইভ এন্ড হয়ে গেছিলো, যার কারণে হয়তো 10 মিনিট পরে আবার স্টার্ট করতেছি। সো আমি টপিকটা একটু আরেকবার ক্লিয়ার করার চেষ্টা করি, যেখানে সমস্যা ছিল ওখান থেকে ক্লিয়ার করার চেষ্টা করতেছি। সো বেসিক্যালি আমরা ছিলাম হচ্ছে এখানে যে 2015 সালে ধরেন এখানে যে 2জন ব্যক্তি আমরা বিজনেস করতেছি, 2জন ব্যক্তি অ্যাড রান করছি সেম জিনিসের ওপর। তো যখন আমরা অ্যাড রান করছি, তখন যে আমরা টার্গেটেড অডিয়েন্সটা এখানে সিলেক্ট করছি, যে পটেনশিয়াল অডিয়েন্সটা আমরা সিলেক্ট করছি, দেন ওই অডিয়েন্সের মধ্যে মানে 1 এবং 2 এই 2জন অ্যাড রান করছে। মনে করেন এই 2জন অ্যাডভার্টাইজার 2015 সালে 2জন মানুষই শুধু ফেসবুক অ্যাড দিয়ে সেল করে, মানে জার্সি সেল করে, মানে ফুটবল রিলেটেড বিভিন্ন ইকুইপমেন্ট সেল করে। সো যেহেতু সে ফুটবল নিশের অডিয়েন্সকে টার্গেট করে অ্যাড রান করছে, দেন আমি নিজে হচ্ছে ফুটবল পছন্দ করি। সো ওর যে টার্গেটিং ক্রাইটেরিয়া এটা আমার সাথে ম্যাচ করে। তো আমি যখন ফেসবুক স্ক্রল করতেছি, যখন আমি ফেসবুকে ঢুকে নিউজ ফিডটা স্ক্রল করা শুরু করবো, তখনই একটা সিগন্যাল যাবে ফেসবুকের ওই যেখানে ভিড হয়, অকশন হয়, সেখানে ওইখানে গিয়ে বলা হবে যে ফামিদ নামে একটা ছেলে, যার বয়স হচ্ছে 27 এবং সে হচ্ছে ছেলে এবং হচ্ছে তার সে ফুটবল পছন্দ করে, তুমি যে ক্রাইটেরিয়া আছে সেমটা ম্যাচ করতেছে, এবং তার সামনে একটা অ্যাড প্লেস করা যাবে। এখন কার অ্যাড যাবে? তখন এক বলবে যে আমি 2 টাকা পে করতে রাজি আছি ফামিদের সামনে অ্যাড দেখাইতে। তখন 2কে সুযোগ দেওয়া হবে। তখন 2 নাম্বার যে অ্যাডভার্টাইজার সে বলবে আমি 5 টাকা দিতে রাজি আছি
ফামিদের সামনে অ্যাড দেখাইতে। সো এগেইন এক নাম্বারকে সুযোগ দেওয়া হবে যে তুমি, ও তো 5 টাকা বলছে, তুমি কি এটা রিভাইজ করতে চাও? যদি এক বলে যে ইয়েস আমি 60 টাকা দিতে চাই, তখন একের অ্যাড মানে মানে এককে জিজ্ঞেস করা হবে লাস্ট চান্স, তুমি কি 5 টাকার চেয়ে বেশি বিট করতে চাও? ধরেন আমি এক নাম্বার অ্যাডভার্টাইজার বললো যে ওকে আমি 60 টাকা দিতে রাজি আছি, তখন 2 নাম্বারকে বলা হবে ও 60 টাকা বলছে, এটা তোমার ফাইনাল লাস্ট কল, তুমি কি এর চেয়ে বেশি করবা না এই পর্যন্তই? যদি 2 বলে না আমি করবো না, তাহলে 1 নাম্বার যে অ্যাডভার্টাইজার তার বিজ্ঞাপনটা আমার সামনে প্লেস হবে এবং এটা মিলি সেকেন্ডে ঘটবে। এখন খেয়াল করেন, যেহেতু বিট করতেছে 2 জন, 2 টাকার বিট গিয়ে উঠছে 60 টাকায়, এই কারণে এইটার সিপিএম হবে ওই সময়কার তুলনায় 2015 সালে সিপিএম ছিল কম। এখন আসেন 2000, আমরা একটা অন্য একটা সিনারিও কল্পনা করি। আমি একটু আমার চেহারাটাকে এখানে আমি এটা মিনিমাইজ করবো না, ছোটো করে রেখে দিই এখানে। ওকে, ছোটো করে রেখে দিলাম। সো এখানে ধরেন 2017 সালে ওই সেম প্রোডাক্টে, কারণ আমরা 2জন ব্যবসা করি, এখন দেখা দেখি তো আর বহুত হয়, ধরেন আমার দেখা দেখি আরও দেখছে যে আরে ওই 2জন তো ভালোই সেল করতেছে অনলাইনে, তো আমি নিজেও সেল, মানে আরও ওই 2জনের দেখা দেখি আরও 3-4জন মানুষ আসছে ব্যবসা করার জন্য অনলাইনে। সো আরও যে 3-4জন আসছে, টোটাল মনে করেন যে 5জন হইলো। 2017 সালে 5জন ব্যক্তি অ্যাড দেয় ওই সেম নিশে, 5জন অ্যাডভার্টাইজার। সো এখন সিনারিওটা কী হবে? তখন যদি এই 5জন ব্যক্তি তো টার্গেট করছে, 5জন ব্যক্তির অডিয়েন্স কিন্তু সেম, যে যারা ফুটবল পছন্দ করে এবং হচ্ছে এই লোকেশনের ভিতরে থাকে, তাদের সামনে অ্যাড প্লেস করবে। সো যেহেতু এই 5জন ব্যক্তি অ্যাড রান করছে, এখন অ্যাট এ টাইম তো একজনের অ্যাড আমার সামনে প্লেস, মানে আমার সামনে শো হওয়া সম্ভব। সো আমি ওই সেম সিস্টেম, আমি যখন ফেসবুক স্ক্রল করবো তখন একটা সিগন্যাল যাবে, ওখানে বিটটা হবে এরকম। 1 নাম্বার ধরেন বিট শুরু করলো 2 টাকা দিয়ে, বললো যে আমি 2 টাকা লাগবে, আমি ওর সামনে অ্যাড দেখাইতে হলে 2 টাকা আমি দিতে রাজি আছি। 2 নাম্বারকে সুযোগ দেওয়া হবে, সে বললো 5 টাকা। 3 নাম্বার জন বললো যে আমি দিব 60 টাকা। 4 নাম্বার জন বললো আমি দিব 10 টাকা। 5 নাম্বার জন বললো আমি দিব 15 টাকা। খেয়াল করেন, প্রথম বিডি চলে গেছে 15 টাকা, তারপর আরেকবার সুযোগ দেওয়া হবে, তখন 1 নাম্বার লোক বললো যে ওকে আমি নাই, আমি বিট করবো না। 2 নাম্বার ব্যক্তি বললো যে আমি বিট করতে রাজি আছি 17 টাকা, ও বললো আমি করবো 25 টাকা, ও বললো যে আমি নাই। 5 নাম্বার ব্যক্তি বললো আমি করবো 30 টাকা। খেয়াল করেন, ও 30 টাকা যেটা বিডে উইন হয়েছে, 5 নাম্বার ব্যক্তির অ্যাড আমার সামনে এসে প্লেস হয়ে যাবে। সো 2017 সালে লোক যেহেতু বেশি, বিড অ্যামাউন্ট হাই হবে, খুব সিম্পল, এটা সাধারণ বিষয়। নিলামে যদি আপনি 2জন ব্যক্তি যান, 2জন তো বেশি দামাদামি করবেন না। ওই যে আপনার মাছের আড়তে গেছেন কিনা জানি না, কখনো মাছের আড়তে গিয়ে দেখেন সকালবেলা মাছ বিক্রি হয় এই সেম প্রসেসে, এই একই প্রসেসে বলা হয় যে এটা নিতে রাজি আছে কিনা, মানে একটা দাম ধরে ওটা থেকে দামাদামি শুরু করে, মানে এটাকে ডাক বলে আর কি, ডাক শুরু করে, তারপর দেখা যায় যে আপনার বিভিন্ন পাইকার দাম বলতেছে। সো যদি পাইকার যায় একজন, তাহলে একজন তো ওই একটা দাম বইলা বসে থাকবে, মানে যে দামে শুরু হয়েছে ওই দামেই দেখা যাবে সে কিনে ফেলছে, বেশি বিডও করা লাগবে না। যদি 2জন হয় তাহলে একটু বিড হবে, যদি 10জন হয়, একই প্রোডাক্ট 10জন নিতে যাচ্ছে, তখন কিন্তু বিড বাড়বে। সো এখানে 5জন হয়ে গেছে, বিড বাড়ছে। তারপরে যদি আপনি কল্পনা করেন 2000, এটাকে যদি আপনি করেন 2023 সাল, এখন 2023 সালে কোভিডের পরে বুঝতেই পারতেছেন বহুত মানুষ অনলাইনে ব্যবসা শুরু করছে, কারণ দেখছে অনলাইনে ব্যবসা করা যায়, দোকানপাট বন্ধ ছিল, সবাই চলে আসছে অনলাইনে বাংলাদেশ মার্কেটে। সো এই একই প্রোডাক্ট যখন এখন যেহেতু ধরেন এই 1, 2, 3 এরকম ধরেন 20 জনের বেশি মানুষ অনলাইনে চলে আসছে, এখন কি হবে সিনারিওটা? সেম সিনারিও, 1 নাম্বার ব্যক্তি বিট শুরু করবে 2 টাকা, ও 5 টাকা, ও 10 টাকা, ও 15 টাকা, এইভাবে করতে করতে দেখা যাবে যে ও বলবে হচ্ছে আমি করব 20 টাকা, ও বলবে আমি 25 টাকা, ও বলবে আমি নাই, তারপর সে বললো আমিও নাই, ও বললো যে আমি আছি 30 টাকা। এভাবে বাড়তে 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 এখানে গিয়ে বিট থামছে, মনে করেন যে 120 টাকা, এখানে গিয়ে ফর এক্সাম্পল আমি র্যান্ডম সংখ্যা বলতেছি, ধরেন 120 টাকায় গিয়ে থামছে। সেকেন্ড টাইম যখন সুযোগ দেওয়া হবে, তখন আবার এই বিট বাড়তে 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 দেখা যাবে যে এটা 200 টাকায় গিয়ে এটার বিড এন্ড হয়েছে, মানে এটার অকশন শেষ হয়েছে। তো 200 টাকায় গিয়ে যদি অকশন ফিনিশ হয়, তাইলে ওর সামনে অ্যাড প্লেস করতে 200 টাকা খরচ হচ্ছে, যেটা আগের বার হয়েছিল 2015 সালে হয়েছিল কত? 2015 সালে হয়েছিল 60 টাকা। মানে র্যান্ডম বলতেছি ব্যাপারগুলো, মানে জাস্ট এটা বোঝানোর জন্য। এখানে জাস্ট 60 টাকায় হয়ে গেছিলো, এখানে মনে হয় 20 টাকার আশেপাশে গেছিলো, আর এখানে 200 টাকার উপরে চলে গেছে। কেন? কারণ বেশি মানুষ বিট করতেছে, এখানে বিট করতেছে 220 জনের বেশি মানুষ, এখানে বিট করছে মাত্র 5জন, এখানে করছে 2জন। সো অ্যাডভার্টাইজার যদি বাড়ে, বিট বাড়বে, বিট বাড়া মানে টাকা বাড়া, টাকা বাড়া মানে সিপিএম বাড়া, সিপিএম হাই হওয়া মানে বুঝতেই পারতেছেন যে ফেসবুকের ওভারঅল কস্টিং বেড়ে যাওয়া। সো এই কস্টিং দিন যাবে বাড়বে। এখন আসেন যে ইউএসএতে
মানে আমেরিকায় কি সংখ্যাটা, আমেরিকা তো সকল ব্যবসায়ী অ্যাড দেয়। আমেরিকায় ধরেন ব্যবসায়ী আছে, ধরেন সাপোজ মনে করেন 5 মিলিয়ন, মানে 50 লাখ ব্যবসায়ী আছে যারা ব্যবসা করে। 50 লাখের মধ্যে দেখা যাবে 45 লাখ মানুষই ফেসবুকে অ্যাড দেয়, মানে 45 লাখ মানুষই বিজ্ঞাপন দেয়। সো এখন যেহেতু মানে ওখানে সব স্মার্ট, যেহেতু 45 লাখ মানুষই ওই ফেসবুকে বিজ্ঞাপন দেয়, তাই ওইখানে অকশন আরও বেশি। ওই এখানে তো আমি দেখাইছি কত 20 জন, ওখানে হয়তো সেম নিশে অ্যাড দেয় 2000 জন। তাহলে 2000 জনের বিট বাড়তে বাড়তে ওর বিট গিয়ে শেষ হয় মনে করেন যে 3000 টাকায় বা 4000 টাকায় গিয়ে বিট শেষ হয়। আমাদের এখানে তো 200 টাকায় বিট শেষ হইতেছে, এই জন্য আমাদের সিপিএম কত $1, আর ওর এখানে গিয়ে হয়তো শেষ হয় 2000-3000 টাকায় বিট শেষ হয়, বিট ইন্ড হয়। সো যেহেতু 3000 টাকায় বিট ইন্ড হয়, তার সিপিএম এই জন্য $30। আমি মনে হয় ক্লিয়ার বুঝাতে পারছি যে বেসিক্যালি এই টাকাটা কেমনে বাড়ে বা টাকাটা কেমনে কমে, এটাই হচ্ছে মূলত এটার ফিলোসফি। ওকে, সো এখন জাস্ট একটা মিনিট, আমি এটা একটু বড় করে দিই। ওকে, সো এখন যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাড কস্ট দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। এখানে আমাদের করণীয়টা কি? সো এখানে করণীয়টা আসলে কঠিন। যে দেখেন ব্যাপারটা হচ্ছে এই যে রেগুলার যে বিজ্ঞাপন বাড়তেছে এটা কিন্তু বাড়বে, এটা কিন্তু কমার কোনো চান্স নাই যে এটা এখন বাড়তেছে 2 দিন পরে কমবে। জিনিসপত্রের দাম যেমন বাড়তেছে আমরা মনে করি যে এটা কমে যাবে একটা টাইমে গিয়ে, কিন্তু এটা কমার কোনো সম্ভাবনা নাই। কেন নাই এটা আপনি নিজেই রিয়ালাইজ করতে পারতেছেন, কারণ দিন দিন ফেসবুকের অ্যাডভার্টাইজার কি করবে, কমবে না বাড়বে, এটা তো আপনারা জানেনই। ডিজিটালি সকল ব্যবসা আস্তে আস্তে ডিজিটালি আসতেছে। কাপড়ের দোকান বলেন, যে কোনো ব্যবসায়ী এখন ফেসবুকে অ্যাড দেয়। যদি ফেসবুকের অ্যাডভার্টাইজার বাড়ে তাহলে অ্যাড কস্ট বাড়বে, বিট বাড়বে, খুব সিম্পল হিসাব। উবারে আগে কম আসতো, কারণ উবারে কম মনে করেন যে গ্রাহক ছিল, যাত্রী কম ছিল, এখন যাত্রী বেশি, এই জন্য মনে করেন যে কষ্ট বেশি। সো সেম ফিলোসফি এখানে অ্যাপ্লাই হবে। ওই যে উবারে ধরেন 8টা থেকে 10টা এই সময়টাতে বেশি মানে বেশি রিকোয়েস্ট আসে, প্রচুর বেশি মানে মানুষ বিভিন্ন জায়গায় যাইতে চায়, এই জন্য কস্ট বেড়ে যায়। আবার যখন যাত্রী কমে তখন কমে। কিন্তু বাংলাদেশে ফেসবুকে অ্যাডভার্টাইজার কিন্তু কমার কোনো পসিবিলিটি নেই, দিন যাবে এটা বাড়বে, এটা আপনিও জানেন, 5 বছরের শিশু জানে যে দিন যাবে মানে লোক এখানে নতুন 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 আসবে। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে অ্যাড করব, সেটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনেন। বাংলাদেশে ন্যাচারালি এই যে সিপিএমটা দেখছেন না, যে একটু 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 করে বাড়ছে, এটা হয়তো বাংলাদেশের যে অ্যাড কস্ট, এটা তো আমেরিকান যে অ্যাড কস্ট এটার সাথে ম্যাচ করে ফেলবে বা ধরে ফেলবে হয়তো আরও 5 বছর পরে বা 7 বছর পরে, হয়তো ওই রকম অ্যাড কস্ট হাই হয়ে যাবে, কারণ আমাদের দেশেও অ্যাডভার্টাইজার হয়তো অনেক বেড়ে যাবে। তো তখন হয়তো এটা হাই হবে, তাই না, বিট হাই হয়ে যাবে। কিন্তু এটা ন্যাচারালি হইলে এটা হইতো, বাট এইটাকে কারেন্টলি আমরা কিন্তু এটা অনেক বাড়ায় ফেলছি। মানে একটা থেকে সাধারণ গ্রোথ, একটা থাকে হচ্ছে পুশ করে গ্রোথ বাড়ানো, এটা কিন্তু দুইটা দুই রকম। সো জেনারেল গ্রোথ মানে মার্কেট আস্তে আস্তে এডুকেট হয়ে হয়তো আস্তে আস্তে অ্যাডভার্টাইজারটা বাড়তো। মানে ধরেন বাংলাদেশে বর্তমানে অ্যাডভার্টাইজার আছে ফর এক্সাম্পল ধরেন 50,000 মানুষ ফেসবুকে অ্যাড দেয় এই মুহূর্তে, ধরেন 50,000 মানুষ অ্যাড দেয়, যেটা আগে ছিল মানে ধরেন 2015-16 হয়তো 5,000 মানুষ অ্যাড দিত, বর্তমানে 50,000 মানুষ অ্যাড দেয়। তো এটা ন্যাচারালি বাড়লে পার ইয়ার কত বাড়ে, ধরেন 5,000-7,000 করে বাড়তো। ধরেন এখন 50,000, নেক্সট ইয়ারে তো 60,000 হইতো, পরের মাসে হয়তো 80,000 হইতো, এইভাবে বাড়তো, ফ্লোটা এইভাবে বাড়তো। বাট আমরা একটা কাজ করছি, খেয়াল করেন, যখন কোভিড হয়েছে মানে কোভিড-19 পরে যখন সব লকডাউন, সকল ব্যবসায়ী বন্ধ, বাংলাদেশে প্রায় 8 মিলিয়ন মানে 80 লক্ষ ব্যবসায়ী আছে, এরা সবাই দোকানপাট বন্ধ করে বসে থাকা লাগছে। শহরের দিকে তো মাস্ট, গ্রামের দিকে হয়তো অনেকে মানে নাই, বাট বসে থাকা লাগছে। তখন তারা এই ফেসবুক নির্ভরশীল বিজনেসগুলোতে কানেক্টেড হয়ে গেছে। তো হুট করে একটা মানে অর্গানিক গ্রোথ যেরকম হওয়ার কথা ছিল তার চেয়ে একটা ম্যাসিভ গ্রোথ হয়ে গেছে এখানে। মানে হয়তো অ্যাডভার্টাইজার বাড়ার কথা ছিল কম, মানে 5,000 থেকে এটা ধরেন হওয়ার কথা ছিল হয়তো 20,000 2023 পর্যন্ত, বা এরকমই হওয়ার কথা ছিল 20-25,000, কিন্তু হয়ে গেছে কত 50,000। মানে একদম মানে লাভ দিছে একটা। এই লাভটা কেন দিছে? সকল ব্যবসায়ী বসে আছে, বুঝতে পারছে অনলাইন ব্যবসার রমরমাট, আমাদের দোকান বন্ধ বাট অনলাইনে বেচা কেনা চলতেছে, কারণ যেহেতু অনলাইন, সো কোনো সমস্যা নাই, দোকানপাটের ইস্যু নাই, এটা চলতেছে। সো এটা দেখে প্রচুর মানুষ এক লাফে এই অনলাইন বিজনেস শুরু করছে। এই কারণে ইন্ডাস্ট্রির গ্রোথ অনেক হাই হয়েছে, প্রচুর মানুষ একসাথে কানেক্টেড হয়ে গেছে, সিপিএম একটা লাভ দিয়ে বেড়ে গেছে, মানে অ্যাড কস্ট অনেক হাই হয়ে গেছে। আগে আমরা প্রচুর সেল পাইতাম, এখন সেল পাই না। কেন পাই না? মানে আগে কম টাকায় সেল পাইতাম, এখন বেশি টাকা যায় সেলে। এটা কেন? এটার সিনারিও কিন্তু আমরা বুঝে গেছি ঘটনা, কারণ সিপিএম বেড়ে গেছে। সিপিএম বেড়ে যাওয়াতে আমরা কম মানুষের কাছে পৌঁছাতে পারতেছি সেম অ্যামাউন্টে, যেহেতু কম মানুষ ওখানে রিয়েল ভায়ার কম, সেলও কম। সো সিম্পল হিসাব যে অ্যাড কস্ট কমের কারণে আমরা এখন মানে অ্যাড কস্ট বেড়ে যাওয়ার কারণে আমরা হচ্ছে মানে কি বলে ডলার বেশি স্পেন্ড হইতেছে। এখন আসেন আরেকটা মেজর ইস্যু,
এই যে আমি মানুষকে ফ্রিতে শিখাইতেছি কারেন্টলি, এটার পজিটিভ দিক আছে ডেফিনেটলি, অনেক পজিটিভ দিক আছে, এটার একটা নেগেটিভ দিকও আছে। এটা নিয়ে দেখলাম আমি কেউ কথা বলে না, বাট একটা ইস্যু আছে এখানে, আমি বলি ইস্যুটা কি দেখেন, বাংলাদেশ না ইন্টারন্যাশনালিও কেউ কিন্তু এত ওয়াইডলি মানে এই ট্রেনিং প্রোগ্রামগুলো দেয় নাই। মানে ই কমার্স ব্যবসা যে এত বড়োভাবে করা যায় এটা কিন্তু দেয় নাই। আপনি খেয়াল করবেন, আমার ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে দেখবেন আমাদের ভিডিওগুলো কত ভিউ, আমার ফেসবুকের ভিডিওগুলো দেখবেন ভিউ কত, দুইটা ভিউ ক্যালকুলেট করবেন, আপনি দেখবেন লাস্ট 10 নম্বর ক্লাসের ভিডিও প্রায় লাখের উপরে ভিউ। তার মানে লাখের উপরে মানুষ স্টিল আমার ভিডিওগুলো কন্টেন্টগুলো দেখতেছে। সো এখানে দেখে নতুন অনেক ব্যবসায়ী আমার ভিডিও যারা দেখে, হয়তো 50% পুরাতন ব্যবসায়ী, আপনারা নিজেরা নিজের সাথে ম্যাচ করাবেন, আর 50% বা তার চেয়ে বেশি নতুন ব্যবসায়ী, মানে ব্যবসা করেই না যারা, তারা আমার এগুলো দেখতেছে, দেখে শিখতেছে কেমনে করা যায়। এরকম ট্রেনিং কিন্তু বাংলাদেশে ফ্রিতে, বাংলাদেশে কেউ করে না, ইন্টারন্যাশনালিও করছে কিনা সন্দেহ আছে, এরকম মেগা সিরিজ একদম লাইভ একটা বিজনেস দাঁড়া করায় দেখানো, এটা আপনি নিজেই জানেন যে এটা কি কেউ করছে কিনা। সো এই জিনিসের পরে আমার জানা মতে নাই, থাকতে পারে, বাট আমি হয়তো জানি না। সো এই কারণে আমরা একসাথে ধরেন কয়েক লাখ উদ্যোক্তা, মানে কয়েক লক্ষ অ্যাডভার্টাইজার আমি ফেসবুকের কিন্তু বাড়ায় ফেলছি এই কয়দিনে। দেখবেন যে আমার এই সেশন শুরু হওয়ার পর থেকেই অনেক লোক এখানে হয়তো অনেক ঢুকে গেছে অলরেডি, আবার সামনেও অনেকেই দেখে প্রিপারেশান নিচ্ছে জয়েন করার জন্য। মানে মোট কথা হচ্ছে অর্গানিকলি এখানে হয়তো 50,000 অ্যাডভার্টাইজার থেকে এটা হয়তো 5,000 বাড়তো, 55,000 হওয়ার কথা ছিল, বাট হয়ে যাবে এখন কত জানেন, এটা হয়ে যাবে 1 লাখের বেশি অ্যাডভার্টাইজার। মানে বাংলাদেশে যদি থাকতো 50,000 অ্যাডভার্টাইজার, এখন হয়ে যাবে 1 লাখ বা 1,20,000 বা 1.5 লাখ অ্যাডভার্টাইজার হয়ে যাবে। মানে সংখ্যাটা এই 10 বছরে ইন্ডাস্ট্রি যা গ্রোথ হয়েছে, হয়তো তার থেকে অনেক বেশি গ্রোথ এই পিরিয়ডে হয়ে যাবে। কারণ আমরা প্রায় 6 লাখের বেশি রেজিস্টার্ড, মানে ইউনিক রেজিস্টার্ড মেম্বার ছিল 6 লাখের বেশি। 7,50,000 মানুষ রেজিস্ট্রেশন করছে। আমি পরে আর কখনো ম্যাচই করে নেই, আমি একদম লাস্ট ক্লাস শুরু করার আগ পর্যন্ত দেখছি 6 লাখের বেশি ইউনিক রেজিস্টার্ড স্টুডেন্ট এখানে জয়েন করছিল আমাদের এই সেশনে। তারপর আপনি ভিডিও ভিউ বা অন্যান্য বিষয়গুলো দেখলে আপনি দেখবেন প্রচুর মানুষ এখানে আসছে, এরা আমাদের কন্টেন্ট দেখতেছে, হয়তো কেউ এক ধারাবাহিক দেখতেছে না, কিন্তু লাস্ট আপনি যদি 10 নম্বর ভিডিও দেখেন, এইটাও কিন্তু কয়েক লাখ মানুষ দেখছে। সো এই যে এত এত লাখ লাখ মানুষ দেখতেছে, এরা তো ব্যবসা করবে, আর ব্যবসা করলে ওরা বুঝে গেছে যে ফেসবুক অ্যাড ছাড়া কাজ হবে না, তো এরা ফেসবুক অ্যাডের দিকে চলে যাবে, আর যখনই যাবে অ্যাড কস্ট একটা জাম্প দিয়ে বাড়বে। সো এই অ্যাড কস্ট কিন্তু ইনক্রিজ হওয়ার একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। সো অ্যাড কস্ট যেটা ন্যাচারালি অনেক পরে বাড়তো, এটা এখন একসাথে বেড়ে যাবে। সো এখন বেড়ে গেলে ঘটনাটা কী হবে, বেড়ে গেলে আমরা মনে করতেছি যে বিজনেসে প্রচুর ক্ষতি হবে। ইয়েস, বিজনেসে ক্ষতি হবে। কাদের ক্ষতি হবে, এখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুব সুন্দর মনোযোগ দিয়ে শুনেন। কার ক্ষতি হবে? ক্ষতি হবে মূলত যে ওই মানদাতার আমলের অ্যাডভার্টাইজিং সিস্টেমে ছিল, যে ওই বুস্ট নাও বাটন আর সেন্ড মেসেজ দিয়ে অ্যাড রান করতো, ওর ক্ষতি হবে। যে এখানে স্মার্ট, তার জন্য ইজি হবে। কারণ যেহেতু অ্যাড কস্ট হাই, সাধারণ প্রসেসে অ্যাড দিতে গেলে ধরেন এখন যদি সিপিএম বেড়ে যায়, এমন হয় যে 1,000 মানুষকে অ্যাড দেখাতে $10 খরচ হয়, তাইলে 1,000 মানুষকে $10 খরচ হলে আপনি $10 খরচ করছেন, একটা অর্ডার পান নাই, তখন কিন্তু আপনি আর অ্যাড কন্টিনিউ করবেন না, বন্ধ করে দিবেন, তাই না? আবার আরেকজন ব্যক্তি $10 খরচ করছে, 1,000 মানুষের সামনে অ্যাড গেছে, কিন্তু ওখান থেকে ধরেন 10টা অর্ডার পেয়ে গেছে, তাইলে ও কিন্তু গেইনার, আপনি লুজার, আপনি বসে যাবেন। কেন? ও 10,000 1,000 মানে দুইজনের সিপিএমই সমান, আপনার সিপিএম আর ওর সিপিএম দুইটাই সমান, কিন্তু ও 10টা অর্ডার পাইছে, আপনি পান নাই। কেন পান নাই? কারণ ওই আপনি আগে পাইতেন অর্ডার, কেন পাইতেন জানেন? আগে তো আপনি $10 অ্যাড দেখায় দিতেন 40-50 হাজার মানুষকে, ওখানে রিয়েল ক্লায়েন্ট 8-10 জন ছিল, ওরা কিনে ফেলছে। বাট কারেন্টলি কিন্তু আপনি পারতেছেন না, যেহেতু সিপিএম হাই। আপনি 1,000 মানুষকে অ্যাড দেখাচ্ছেন $10, আপনি এখান থেকে 1,000-এর ভিতরে রিয়েল ক্লায়েন্ট থাকার কথা না, মানে ডাইরেক্টলি পাওয়ার কথা না। সো আপনি ম্যাস অ্যাড দিয়ে পান নাই, কিন্তু ওই ব্যক্তি $10 অ্যাড রান করছে, 10,000 মানুষকেই দেখাইছে, কিন্তু সে ওই যে বলছিলাম না আমি, গ্রেড 1 বা গ্রেড ভি বা গ্রেড সি, ওইগুলাতে গিয়ে অ্যাড প্লেস করছে, মানে একদম প্রপার ওয়েতে, যেখানে একদম রিয়েল ক্লায়েন্ট আছে। ফেসবুক তো সেগমেন্টাইজ করে রাখছে, ফেসবুক জানে কে কিনবে, এক্স্যাক্টলি তার সামনে গিয়ে একটা প্লেস করছে। যদি ওই ব্যক্তির সামনে অ্যাড প্লেস হয়, ওখানে পটেনশিয়াল বায়ার যদি থাকে, ধরেন 1,000 মানুষের সামনে অ্যাড প্লেস করছি, ওখানে পটেনশিয়াল বায়ার আছে ফর এক্সাম্পল হয়তো 100 জন, ওখান থেকে হয়তো 10 জন কিনে বসে আছে এই সেম প্রোডাক্ট। বাট আপনি অ্যাড রান করছেন 1,000 মানুষের সামনে, ওখানে তো পটেনশিয়াল ক্লায়েন্ট আছে 2 জন বা 3 জন, কারণ আপনার অ্যাড প্রপারলি অপটিমাইজ হয় নাই, এই কারণে আপনি ক্লায়েন্ট পান নাই। কিন্তু আপনি যদি 50,000 মানুষকে অ্যাড দেখাইতে পারতেন,
তাইলে হয়তো ওখানে ওই একজন করে হিসাব করলে 50 জন থাকতো, 50 জনের মধ্যে আপনি অর্ডার পেয়ে যেতেন। বাট এখন তো আপনি এটা পারতেছেন না, আপনি তো র্যান্ডম অ্যাড আর এখন কাজ করতেছে না। এখন যে স্পেসিফিকলি অ্যাড রান করতে পারবে, ভালোভাবে অ্যাড রান করতে পারবে, যে স্পেশালিস্ট এখানে, সেই ভালো করবে। সো এই স্ট্র্যাটেজিটার কারণে দেখবেন ইউএস মার্কেটে বর্তমানে কেউ ড্রপ শিপিং করে সুবিধা করতে পারে না, আগে করতে পারতো। প্রিন্ট অন ডিমান্ডও আগে অনেক ভালো করতো, এখন করে না। কেন করে না? কারণ সিপিএম অনেক অ্যাড কস্ট অনেক হাই হয়ে গেছে, এখন আর উড়া ধরা অ্যাড দিয়ে কাজ হয় না। বাংলাদেশ মার্কেটও ওইদিকে যাচ্ছে, এটাই হবে। সো যারা স্মার্ট ওরা অনেক ভালো করবে, যারা স্মার্ট না তারা ভালো করতে পারবে না। খুব সিম্পল হিসাব। কম্পিটিশন দেখবেন যে কম্পিটিশন হুট করে বাড়তেছে না, তো যারা স্মার্ট দেখবেন যে উড়া ধুরা সেল করতেছে, আর যারা স্মার্ট না তারা সেল করতে পারবে না। সো এই জন্য আপনাকে শিখার কোনো বিকল্প নাই। যারা এখনও ব্যবসা করতেছেন মনে করতেন এইভাবে হবে, হবে না, এটা কাজ করবে না ভাই। এটা আমার কেন, ইন্ডাস্ট্রির সবাই বলে এভাবে আপনি কাজ করতে পারবেন না, এটা সম্ভব না, আপনাকে চেঞ্জ করতে হবে। সো এটার আরও কিছু হ্যাকস আছে, সেইগুলো আমি এখন দেখাবো, যে অ্যাড কস্ট বেড়ে গেলে আপনার করণীয় কী, কীভাবে এটা কমাবেন, কীভাবে দমায় রাখবেন। অন্যের জন্য বেড়ে যাবে, বাট আপনি কীভাবে এটা কন্ট্রোলে রাখবেন সেটা আমি এখন শেয়ার করি। ওকে, সো ফেসবুক অ্যাড কস্ট দিন দিন বেড়ে যাচ্ছে, এখন আমাদের করণীয়টা কী? আমাদের করণীয় একটাই, সেটা হচ্ছে কাস্টম অডিয়েন্স বানাইতে হবে। কাস্টম অডিয়েন্সটা কী? কাস্টম অডিয়েন্স হচ্ছে আগে যেরকম জাস্ট ধুমধাম অ্যাড দিছি আর মনে করেন সেল করছি, আমার এখানে হিসাব শেষ, আমি প্রফিট করছি, চলে গেছি। মানে আমার একটা প্রোডাক্টে 500 টাকা লাভ, আমি 100 টাকায় সেল পাইছি, 400 টাকা আমার প্রফিট হয়েছে, মানে 500 টাকা মানে গ্রস প্রফিট, 100 টাকা অ্যাড কস্ট, 400 টাকা আমার লাভ হয়েছে। ওই 400 টাকার মধ্যে ধরেন অন্যান্য খরচ মিলে আমার 300 টাকা পার প্রোডাক্টে লাভ। আমি মাসে যদি সাপোজ 1000 প্রোডাক্ট সেল করি, তাহলে আমার হিউজ একটা লাভ, ধরেন 3 লাখ টাকা আমি প্রফিট করে বসে আছি। সো প্রসেসটা ছিল এরকম। কারেন্টলি এটা কাজ করবে না। বর্তমানে আপনাকে ফানেলিং করে করে আগাতে হবে, কারণ অ্যাড কস্ট এখন যেখানে আছে এটা কিন্তু স্টেবল না, এটা বাড়তেই থাকবে, এটা ইনক্রিজ হতেই থাকবে। সো ইনক্রিজ হইলে আপনার করণীয়টা কি? আপনি টার্গেটিং করে, মানে টার্গেটেড অডিয়েন্সের কাছে অ্যাড রান করে আপনি সেল করবেন, এইটা কমায় ফেলতে হবে। আপনাকে গোল রাখতে হবে ওর কাছে সেল করবেন, প্লাস আপনার একটা কাস্টম অডিয়েন্স আপনি বানায় ফেলবেন, যার কাছে রেগুলারলি অ্যাড দিবেন। এখন এটার উদাহরণ দিব আমি আপনাকে। উদাহরণটা হইতেছে, সরি আমি এটা একটু ছোটো করে দিই, খুব মনোযোগ দিয়ে উদাহরণটা দেখেন, তাহলে হয়তো বুঝতে পারবেন। ওকে, সো এই উদাহরণটা হচ্ছে, ধরেন আপনি প্রতিদিন 20টা করে অর্ডার হয় আপনার, ফর এক্সাম্পল আপনি প্রপারলি ফেসবুকের যত পলিসি আছে সব স্মার্টলি মেনটেন করে অ্যাড রান করেন। এখন আপনি 20টা করে অর্ডার আপনার পার ডে আপনার ওয়েবসাইটে আসে। সো 20টা অর্ডার যদি আপনার হয়, তাহলে এটা কাস্টম অডিয়েন্স, ফেসবুকে একটা কাস্টম অডিয়েন্স বানানো যায়, ডেটাবেস বানানো যায় আর কি, ওটা আমি দেখাবো কেমন বানাতে হয়। সো ওই কাস্টম অডিয়েন্স আপনার যদি মানে হয়, তাহলে কেমন হবে, সংখ্যাটা কেমন হবে, বা মার্কেটিংটা আপনার কত ইজিয়ার হয়ে যাবে নেক্সট ইয়ার আপনার কম্পিটিটরের তুলনায়, সেটা আমি একটু এক্সপ্লেন করি। সো ফেসবুকে মূলত ধরেন আপনার 20টা অর্ডার যদি ডেলি হয়, তাহলে হচ্ছে 1 বছরে তো অনেক অর্ডার হবে, তাই না? সো 1 বছরে প্রায় অর্ডার হয়ে যাবে কত? 20টা অর্ডার ডেলি হইলে মাসে অর্ডার হচ্ছে আপনার 600কে আপনি যদি আবার মাসে হয় 600, আপনার 1 বছরে 12 মাসে হয় হচ্ছে প্রায় 7000-এর মতো অর্ডার হয়। মানে 1 বছরে আপনি 7000 পার্সেল আপনি সেল করছেন টোটাল। সো 7000 প্রোডাক্ট যদি আপনি সেল করেন, ই কমার্সে মূলত 5 ভাগের, মানে 5 জন মানুষ যদি একটা প্রোডাক্ট কার্টে অ্যাড করে, তার মধ্যে একজন ফাইনাল পারচেস কমপ্লিট করে, রেশিওটা এরকম হয় আর কি। সো আপনার এখানে ধরেন 35,000 মানুষ অ্যাড টু কার্ট করবে। যদি 7,000 মানুষ কিনে, তাহলে 35,000 মানুষ প্রোডাক্টটা পছন্দ করে কার্টে অ্যাড করবে। তারপরে প্রায় 1 লাখ বা তার চেয়ে একটু বেশি মানুষ কন্টেন্ট ভিউ করবে। ই কমার্সের কনভার্সন রেশিও সবচেয়ে ভালো হচ্ছে 5%, মানে 100 জন মানুষ আসলে 100 জন মানুষ আপনার ওয়েবসাইটে গেলে 5 জন মানুষ প্রোডাক্টটা কিনে। সো ওই রেশিও অনুযায়ী যেটা হয়, আমি রাউন্ড ফিগারের জন্য ওটা লিখছি, এটা 1,20,000-এর মতো হবে আর কি। সো ধরেন আপনার কাছে 1 বছর পরে 1 লাখ ভিউ কন্টেন্ট হয়েছে, মানে 1 লাখ ভিউ কন্টেন্ট, 35,000 মানে অ্যাড টু কার্ট, এবং 7,000 পারচেস ডেটা আছে। আপনি ফেসবুকে বলছেন যে ফেসবুক তুমি আমার ওয়েবসাইট থেকে যারা কিনছে তাদের একটা লিস্ট বানাও, ও একটা লিস্ট বানাইছে 7,000 মানুষের একটা বক্সে, এদেরকে অ্যাড করছে। আবার ফেসবুকে বলছেন ফেসবুক যারা আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে এদের একটা লিস্ট বানাও, সেটা লিস্ট বানাইছে 35,000। তারপরে ধরেন কি বলে ভিউ কন্টেন্টের ওটা লিস্ট বানাইছে। এখন আপনি নতুন একটা জার্সি আপনার আপনি একটা নিউ ইয়ারের একটা জার্সি আসছে, ওই সেম জার্সি বিক্রি করেন, একটা জার্সি আসছে। এখন ওই জার্সির পর আপনি কিন্তু 1 বছর ব্যবসা করে ফেলছেন, আপনি ব্যবসা করতেছেন রিয়েল ওয়েতে, আরেকজন করতেছে জাস্ট ফেসবুকে সেন্ড মেসেজ করে করে। এখন ও সেল করছে ধরেন 7,000, আপনিও সেল করছেন 7,000, বা ও আরও বেশি করছে, ও 10,000
আইটেম সেল করছে, আপনি সেল করছেন 7,000, তার থেকে কম সেল করছেন, কোনো সমস্যা নেই, সেম অ্যাড কস্টে, কারণ ওয়েবসাইট থেকে ধরেন মানুষ কম কিনতে পারে, কোনো সমস্যা নেই। নেক্সট ইয়ারে অ্যাড কস্ট অনেক হাই হয়ে গেছে, চরম লেভেলের হাই হয়েছে। এখন অ্যাড কস্ট যেহেতু অনেক বেড়ে গেছে, এখন সিনারিওটা কী হবে, ধরেন সিপিএম হয়ে গেছে মানে কত, মানে ফর এক্সাম্পল 10,000 মানুষকে অ্যাড দেখাইলে আপনি 10,000 মানুষের সামনে অ্যাড প্লেস করতেন, বা আমি এটা কেমনে বোঝাই, উদাহরণটা যাতে আপনি ধরেন 1 লাখ দিয়ে বুঝাই, সমস্যা নেই। ধরেন 1 লাখ মানুষকে অ্যাড দেখাইতে বর্তমান হিসাবে আপনার খরচ হচ্ছে $100, মানে $100 বুস্ট করলে 1 লাখ মানুষের সামনে অ্যাড প্লেস হইতো। তো এখন টোটাল আপনার বাংলাদেশে অডিয়েন্স আছে কত, আপনি এই ফুটবল টুটবল দিয়ে যদি টার্গেট করেন তাহলে প্রায় 1 কোটি মানুষের মতো আপনি পাবেন যারা এগুলো পছন্দ করে। সো আপনি 1 কোটি মানুষের কাছে মানে টার্গেট করে অ্যাড রান করছেন, ওর মধ্যে থেকে আপনি রিয়েল অডিয়েন্সের কাছে অ্যাড প্লেস হচ্ছে, ওখানে অনেক র্যান্ডম পিপল আসতেছে, আবার কোর পিপল আসতেছে, পারচেস বিহেভিয়ার আছে ওরা আসতেছে, ওদের ছাড়াও আসতেছে। সো ওইখানে অ্যাড দেখায় আপনি হয়তো অর্ডার পাইতেছেন, এটা একটা স্ট্র্যাটেজি। সো 1 লাখ মানুষকে আপনি ওই 1 কোটি মানুষকে টার্গেট করে আপনার অ্যাড রান করতে হবে, ওটার ভিতরে রিয়েল ক্লায়েন্টগুলো আছে। ফর এক্সাম্পল 1 লাখ মানে 50,000 মানুষ আছে যারা জার্সি কিনতে আগ্রহী অনলাইনে। সো আপনি 1 কোটি মানুষকে অ্যাড দেখায় 1 কোটি মানুষের থেকে আপনার বের করতে হবে ওই 50,000 মানুষকে। সো 1 কোটি মানুষের সামনে অ্যাড প্লেস করা কিন্তু সো ডিফিকাল্ট এবং বাজেট অনেক হাই হবে। সো এটা হচ্ছে আপনার কম্পিটিটরের এটাই করবে, সে যেহেতু তার কাস্টম ডাটা মাটা নাই সে এটাই করবে, বাট আপনি যে স্মার্টভাবে অ্যাড রান করতেছিলেন তার স্ট্র্যাটেজি হবে ভিন্ন। ধরেন আপনারও নতুন ইয়ারে একটা জার্সি আসছে, ওরও আসছে, এখন আপনি অ্যাড রান করছেন, আপনি পুরাতন মানুষের কাছে অ্যাড রান করার মানে সরি আপনার ওই 1 কোটি মানুষকে টার্গেট করে অ্যাড রান করার দরকার নেই, মানে 1 কোটি মানুষকে টার্গেট করে অ্যাড রান করে আপনার অডিয়েন্স আনা দরকার নেই। আপনি কি করবেন, জাস্ট কাস্টম অডিয়েন্সকে রিটার্গেট করেন। আপনি ফেসবুকে বলেন যে ফেসবুক, ওই যে তোমাকে বলছিলাম যে আমার এখান থেকে যারা জার্সি কিনছিল আগের বার, তুমি ওদের কাছে আমার অ্যাডটা আবার প্লেস করায় দাও। ফেসবুকে আপনি এই কমেন্টটা করলেন, ফেসবুক এই 7,000 মানুষের কাছে অ্যাড প্লেস করলো, মানে 7,000 মানুষের কাছে অ্যাড প্লেস করতে গেলে এখন ধরেন সিপিএম হাই। ফর এক্সাম্পল আগে সিপিএম ছিল $1, মানে $1 1,000 মানুষকে অ্যাড দেখানো যেত, কিন্তু 1 বছর পরে, যেহেতু 1 বছর পরে ঘটনা বলতে 1 বছর পরে সিপিএম হয়ে গেছে $5, মানে 5 গুণ বেড়ে গেছে বিজ্ঞাপন খরচ। এখন 5 গুণ আপনার জন্য বাড়ছে, সবার জন্য বাড়ছে। এখন আপনি যখন এই 7,000 মানুষের সামনে অ্যাড প্লেস করবেন আবার, কারণ এই লোক আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে, ও আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে, ও হচ্ছে আপনার কোয়ালিটি দেখছে, তারপর ও আবার প্রমাণও করছে যে সে ফুটবল পছন্দ করে, এই জন্যই তো সে টাকা খরচ করে মানে 500-700 টাকা দিয়ে একটা জার্সি কিনছে, তাই না আপনার থেকে। সো এই লোককে আপনি জানেন শিওর শট এ হচ্ছে পটেনশিয়াল ক্লায়েন্ট, আমার প্রোডাক্ট ভালো হলে এ কিনবে। সো আপনি ওর কাছে অ্যাড রান করলেন যে আপনি এই প্রোডাক্টটা কিনেন। এখন আপনি যখন এর কাছে অ্যাড রান করবেন 7,000 মানুষের মধ্যে, সো 50% মানুষের চান্স আছে আপনার এই প্রোডাক্টটা কিনে ফেলার। 50%, আপনি 50% বাদ দেন, ধরেন 1,000 মানুষ কিনলো, 7,000-এর মধ্যে 1,000 মানুষ কিনলো, 7,000 মানুষকে অ্যাড দেখাইতে কয় টাকা খরচ হয়? $5 করে 1,000 মানুষকে অ্যাড দেখাইতে, 1,000 মানুষকে অ্যাড দেখাইতে খরচ হয় $5, সিপিএম যেহেতু বেশি, তাহলে 7,000 মানুষকে অ্যাড দেখাইতে কত হবে? $35, $50 হইলো, $100 হইলো, সমস্যা নেই। $100 স্পেন্ড করে অর্ডার পাইছেন কয়টা? অর্ডার পাইছেন 1,000, তার মানে পার অর্ডার কত সেন্ট করে গেছে? 10 সেন্ট, মানে আপনার এক একটা অর্ডার জেনারেট করতে খরচ হচ্ছে 10, 15, 20 টাকা আপনার। আর আপনার কম্পিটিটরের অবস্থাটা কী হবে? আপনার কম্পিটিটরের অবস্থা হবে ওই যে সে ধরেন আগে অর্ডার পাইতো, সাপোজ ধরেন $1, একটা অর্ডার পাইতো $1, মানে 100 টাকা একটা অর্ডার পাইতো। কারেন্টলি যেহেতু 5 গুণ অ্যাড কস্ট বাড়ছে, ও তো গতানুগতিক অ্যাড দিতেছে, ওর তো আর কাস্টম অডিয়েন্স নাই, ও গতানুগতিক অ্যাড দেওয়ার কারণে ওর অ্যাড কস্ট 5 গুণ বেড়ে গেছে। আগে ধরেন সে $1 একটা অর্ডার পাইতো 1,000 মানুষকে অ্যাড দেখায়া, এখন সে 1,000 মানুষকে অ্যাড দেখাইতে পারতেছে না, এখন যেহেতু 5 গুণ বাড়ছে অ্যাড কস্ট, সে 200 মানুষকে অ্যাড দেখাইতে পারতেছে। সো 200 মানুষের থেকে তো সে অর্ডার পাবে না, সে 1,000 মানুষের কাছে প্লেস হলেই তো একটা অর্ডার পাবে গতানুগতিক সিস্টেম অনুযায়ী। সো 1,000 মানুষের কাছে যদি প্লেস করতে চায় তাহলে $5 খরচ হইতেছে, তার একটা অর্ডার জেনারেট করতে খরচ হইতেছে $5, মানে হচ্ছে 500 টাকা, আপনার খরচ হচ্ছে 20 টাকা। পার্থক্যটা খেয়াল করছেন? সিপিএম কিন্তু দুজনের জন্য বাড়ছে, আপনারও সিপিএম বাড়ছে, ওরও বাড়ছে, বাট ওর সিপিএম বাড়ার কারণে ও তো গতানুগতিক সিস্টেম ফলো করতেছে, এই জন্য ওর বিজ্ঞাপন খরচ বাড়লে ওর বিজনেস ইনস্ট্যান্ট ধসে যাবে, আপনারটা কিচ্ছু হবে না, আপনারটা আরও সুবিধা, কারণ আপনার কম্পিটিটর সরে যাচ্ছে, আপনি আপনার মতো প্রাইস বাড়ায় সেল করতে পারতেছেন। যেহেতু এখানে আপনি সেল পাচ্ছেন কম কেন? কারণ আপনি তো যে আপনার কাস্টমার অডিয়েন্সে করতেছেন। এখন আবার কথা আসবে যে না ভাই, আমার তো এই 7,000 মানুষ যে আছে, আমি তো স্কেল করবো কেমন, এই 7,000 মানুষের বাইরে আমি কেমন সেল করবো? তখন তো আমার আবার বাইরে অ্যাড দিতে হবে, অ্যাড দিতে গেলে তো আমার কস্ট বেড়েই যাবে। ইয়েস, বেড়ে যাবে। আপনি প্রথমে রান করবেন পারচেজ ডাটা, তারপরে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট যারা করছিল ওরাও তো ইন্টারেস্টেড, প্রোডাক্টটা দেখছে, পছন্দ হয়েছে, এই জন্য তো কার্টে অ্যাড করছিল। আপনি অ্যাড টু কার্টে 35,000 মানুষকে অ্যাড দেখান, এখান থেকে আপনি 5-7,000 অর্ডার পেয়ে যাবেন, রাইট? এখানে তো ওই কোর অডিয়েন্সগুলো আছে, ওই র্যান্ডম পিপুল বেশি বেশি হট অডিয়েন্স, নাকি আপনার
আপনার যে অ্যাড দেখছে, ভিডিও দেখছে, জার্সির ভিডিও দেখে আপনার ওয়েবসাইটে গেছে, ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টটা প্রাইস পছন্দ করে অ্যাড টু কার্ট করছিল, ও বেশি হট নাকি একদম র্যান্ডম পিপল হট অডিয়েন্স? ডেফিনেটলি এর চেয়ে 10 গুণ ভালো অডিয়েন্স অ্যাড টু কার্টের। সো এই কাস্টম অডিয়েন্সের কাছে অ্যাড দেখাইলে এর চেয়ে 10 টাইম হায়ার পটেনশিয়াল থাকবে ও কিনে ফেলার। আমি কি বোঝাতে পারছি পারটা? ও শিওর শর্ট অডিয়েন্স। সো এই অডিয়েন্সের কাছে যখন আপনি অ্যাড প্লেস করবেন, আপনি তো আরও বেশি পাবেন। তারপরে আপনি ভিউ কন্টেন্টের কাছে অ্যাড প্লেস করেন। আমি কি বোঝাতে পারছি? আপনি ভিউ কন্টেন্টের কাছে প্লেস করেন। এটাই শেষ না, আরেকটা মেথড আছে। সেটা হচ্ছে আপনি ফেসবুকের একটা কমান্ড দিতে পারেন। ফেসবুকের আরেকটা মেথড আছে, যে ধরেন ওই যে আমি বলছিলাম না, ফেসবুকে জার্সি কেনার সম্ভাবনা আছে কত? 50,000। মনে করেন যে পটেনশিয়াল অডিয়েন্স আছে 50,000, মানে 50,000 মানুষ জার্সি কিনে অনলাইন থেকে, কিন্তু আপনি তো পাইছেন 7,000, বাকি তো আরও রয়ে গেছে 43,000। ওগুলো কেমনে আনবেন? আপনি ফেসবুকে একটা কমান্ড দিতে পারেন, এটাকে বলে লুক এ লাইক অডিয়েন্স। ফেসবুকের একটা ফিচার আছে। আপনি ফেসবুকে বললেন যে ফেসবুক, তুমি এই 7,000 মানুষের মতো আরও কত মানুষ তোমার কাছে আছে এদের মতো সিমিলার বিহেভিয়ার, আর কত মানুষ আছে তোমার কাছে, এরকম একটা তালিকা আমাকে দাও। তখন ফেসবুক সে একটা তালিকা বানাবে। মানে ফেসবুক তো জানে, ফেসবুকের সব ডাটা আছে, এদের অনুযায়ী, এদের অ্যাভাটার অনুযায়ী ফেসবুক একটা তালিকা বানাবে, মানে আপনাকে দিবে যে এই হইলো লিস্ট, তুমি এদের কাছে অ্যাড দেখাও। তখন ওদের কাছে অ্যাড দেখালে চান্স আছে, হায়ার চান্স ওখানে সেল হওয়ার জন্য। মানে মোট কথা হচ্ছে জেনারেল টার্গেটিং আর তখন কাজ করবে না। যখন সিপিএম হাই হয়ে যায়, মানে অ্যাড কস্ট যখন বেড়ে যাবে, তখন সাধারণ টার্গেট করে সেল করা এটা বোকামি ছাড়া কিছু না। তখন আপনাকে কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, এগুলোর উপর আপনাকে ডিপেন্ডেন্ট হয়ে যেতে হবে। আদারওয়াইজ আপনি মার্কেটে টিকতেই পারবেন না। আমি কি বুঝাতে পারছি? সো আপনাকে তখন একদম শিওর অডিয়েন্সের কাছে অ্যাড প্লেস করতে হবে, যেহেতু অ্যাড কস্ট বেশি। আপনাকে কোনো আনুমানিক অডিয়েন্সের কাছে অ্যাড প্লেস করা যাবে না। এরা শিওর অডিয়েন্স, কারণ এরা একবার কিনে আমার দেখাইছে, একবার সে নিজে অ্যাকশন নিয়ে দেখাইছে, এরা ওই টাইপের অডিয়েন্স। সো এর কাছে অ্যাড দিলে আমি বুঝি যে ও হচ্ছে অ্যাকশন টেকার। আমি কি পয়েন্টটা বুঝতে পারছি? সো এইভাবে যদি আপনি অ্যাড রান করেন, তাইলে আপনি মোটামুটি পারবেন। এখন কাস্টম অডিয়েন্স কেমনে তৈরি করতে হয় এটা আমি দেখাবো, দেখবো আগে কয়টা বাজে। যদি টাইমে ম্যাচ করে আমি দেখাবো, আদারওয়াইজ দেখাবো না। এখন একটা উদাহরণ দিব, দেখাবো না মিনস পরের ক্লাসে দেখাবো। এখন এখানে একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে যে আমি অলওয়েজ সবসময় বলি যে আপনারা খেয়াল করবেন, আপনি কারো কাছ থেকে যদি শিখেন কিছু। কালকে এক জায়গায় গেছিলাম, ওখানে ইনভাইট করছিল। সো ওখানে ওখানে মানে প্রায় অনেকেই ছিল, ওদের সামনে ফেসবুক অ্যাড নিয়ে কথা বলতে বলছিল। সো ওইখানে আমি একটা কথা বলে আসছি, সেম কথাটা রিপিট করি, আবার অনেকবারও আমি বলি এই কথাটা, যে আপনি যদি কারোর কাছ থেকে কিছু শিখতে চান, তাইলে আপনি ফলো করবেন ওই ব্যক্তিটাকে। আমি আপনাকে বলতেছি, দেখেন আমি হয়তো সব আমি অনেক বলতেছি যে ভাই আমি নলেজ শেয়ার করতে পছন্দ করি, সব বলে দেই, ঠিক আছে আমি বলতে পারি, বাট অনেক ইনার স্ট্র্যাটেজি থাকতে পারে যেটা হয়তো আমি আপনার সামনে তুলে ধরতে চাই না বা বলতে চাই না। আমার এতদিনের অর্জন আমি চাই না যে আপনি সব জেনে যান, হয়তো এটা আমি চাবো না। বা আমি কেন, অনেকে হয়তো চাবে না যে সব আমি আপনাকে দিল খুলে বলে দিই, হয়তো আমি এটা বলবো না। কিন্তু আপনার তো অ্যাজ এ উদ্যোক্তা আপনার এটা জানা উচিত যে মানে কিভাবে মানে উনি কাজ করতেছে, উনি এত এক্সপার্ট, উনি মানে এত কিছু বলতেছে, বাট আরও হয়তো কিছু রয়ে গেছে, আমি কিভাবে জানবো? বা আমি হয়তো আপনাকে মিসগাইডেডও করতে পারি, আমি আপনাকে হয়তো মিসগাইডেডও করতে পারি। মানে মানুষকে কিন্তু দুই ওয়েতে মানে মিসগাইডেড করা যায়। এক হচ্ছে মানে উল্টা পথে পাঠিয়ে দেওয়া যায়। আচ্ছা দেখ, ওটা অন্য টপিক, অন্যদিকে চলে যাবে, আমি ওইদিকে যাবো না। আমি কাস্টমারে দেখানোর চেষ্টা করবো যে মোট কথা হচ্ছে আমি আপনাকে হয়তো সব বলবো না, 100%-এর মধ্যে হয়তো আমি আপনাকে 50% বলছি, আর 50% আমি বলি না, রেখে দিছি, মেইন যে জিস পয়েন্ট আমি রেখে দিছি। এটাও হইতে পারে। আমি কেন, এটা সবার ক্ষেত্রে হইতে পারে। অন্যরা হয়তো, আমি হয়তো 50% বলছি, অনেকে হয়তো 10% বলে, তারপরে আর বলেই না। আমি কি বুঝাতে পারছি পার্টটা? সো বাকি যে জিনিসগুলো, এগুলো আপনি কেমনে জানবেন, কীভাবে বুঝবেন, এটা জানার স্ট্র্যাটেজি কি? আমি নিজে ব্যক্তিগতভাবে ফলো করি, যে আমাকে শেখায় আমি ওর অ্যাক্টিভিটিগুলো ফলো করে আমি যা দেখি যে তার কোর্স থেকে আপনি যা শিখবেন তার থেকে বেশি শিখবেন ওখান থেকে। কারণ ও তার বিজনেসে যেটা অ্যাপ্লাই করবে, ধরেন আমি আমার ব্যবসাতে যেটা আমি অ্যাপ্লাই করব, এখানে কিন্তু কোনো কিছু বাকি রাখবো না, সম্পূর্ণ জিনিস আমি অ্যাপ্লাই করব, মানে 110% আমি ঢেলে দিব। বাট আমি বলার সময় তো আপনাকে আমি পুরোটা আমি বলি নেই, বাট আপনি যদি আমাকে ফলো করেন তাহলে কিন্তু আপনি জেনে যাবেন যে এক্স্যাক্টলি আমি কোন স্ট্র্যাটেজি ফলো করতেছি, আমি যেটা বলছি এটা আসলে কত গুরুত্বপূর্ণ, এটা আপনি বুঝে যাবেন। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? সো এই যে এটার একটা রিয়েল উদাহরণ দিচ্ছি, যে আমি এই যে কাস্টম অডিয়েন্স বা ফানেলিংটা যে আমি আপনারা এতক্ষণ বুঝাইলাম, এই ফানেলিংটা আসলে কতটা ইম্প্যাক্টফুল এটা আমি একদম উদাহরণ দিয়ে বুঝাইছি, সব ঠিক আছে। বাট এর চেয়ে ইম্পর্টেন্ট আমি নিজে এটা অ্যাপ্লাই করতেছি। আমার জার্নি খেয়াল করলে আপনি দেখবেন যে আমি এই ফানেলিং করতেছি। কেমনে করতেছি? আমি বলছি যে বাংলাদেশে প্রথম ক্লাসে একটু বলছি এবং আরও অনেক অনেক জায়গায় বলছি যে দেখেন,
আমার ভিশন, এই যে আমি আপনাদেরকে ফ্রিতে শিখাইতেছি, এই যে এতক্ষণ বৈশা বৈশা পেঁচাল পারতেছি, বা এই যে আমরা 11টা ক্লাস অলরেডি কমপ্লিট করছি ফ্রিতে, আমি টাকা নিতে পারতাম, আমি 20,000 টাকা করে চার্জ করতে পারতাম এটার জন্য। এই যে এখন বলে ভাই আপনার তো ওয়ার্কশপ আছে, আরে ভাই ওয়ার্কশপ তো ভিন্ন জিনিস রে ভাই। আমি কাউকে দেখছেন এই 15-20টা ক্লাস ফ্রিতে করায়? আপনি দেখছেন এই এত ভ্যালুয়েবল ইনফরমেশন ফ্রিতে মার্কেটে দেয়টা দেখছেন? কেউ দেয় না। লোকাল তো দূরের কথা, ইন্টারন্যাশনালিও দেয় না ফ্রিতে। সো আমি কেন ফ্রিতে আপনাকে দিচ্ছি, ব্যাপারটা খেয়াল করেন। ওয়ার্কশপ তো ভিন্ন প্রোগ্রাম ভাই, ওয়ার্কশপে আপনাকে ভাই সাপোর্ট দেয়, এই জন্য টাকা নেওয়া হয়। ওয়ার্কশপে আপনি 25,000 টাকা দিয়ে ঢুকলে আপনি 2.5 লাখ টাকার বেশি ভ্যালু পাবেন, কারণ ওখানে আপনি যে সাপোর্ট পাবেন এরকম সাপোর্ট চিন্তাই করা যায় না। আপনি যেখানে আটকাবেন সেখানে আপনাকে হেল্প করা হবে। আপনার ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট দাও, একটা ওয়েবসাইট বানাতে 30-40 হাজার টাকা লাগে, ওটা আপনাকে আমরা ফ্রিতে করে দিব। ফ্রি ফ্রি মানে কি বুঝছেন? ওই যে 25,000 টাকার ভিতরে করে দিব। সো ওইটা ভিন্ন আলাপ, লার্নিংয়ের জন্য ওখানে আপনার থেকে চার্জ করা হচ্ছে না। সো আই থিঙ্ক বুঝতে পারছেন। সো এইখানে আমি ফ্রিতে আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যটা হচ্ছে আমি ফানেলিং করতেছি। ফানেলিং কি? ফানেলিং হচ্ছে মূলত সামনে আমি যে ব্যবসাগুলো করব, আমি জানি অ্যাড কস্ট বাড়তেছে, সামনে আরও বাড়বে, প্রচুর বাড়বে, কারণ আমি আমেরিকান মার্কেটে রান করতেছি, আমি দেখছি বাংলাদেশও বাড়বে। এটা বাড়ার পরে আমার দরকার 6 কোটি মানুষ বাংলাদেশে টোটাল আছে, ফর এক্সাম্পল 6 কোটি মানুষ আছে টোটাল ফেসবুক ইউজ করে, 6 কোটি মানুষ ফেসবুক ইউজ করে। এর মধ্যে 10 লাখ মানুষ ধরেন আছে উদ্যোক্তা মাইন্ডেড, যারা ব্যবসা করে বা করতে চায়। সো এরা হচ্ছে B2B মানে বিজনেসের জন্য 10 লাখ মানুষ আছে। এই 10 লাখ মানুষের কাছে আমি ধরেন চাই ব্যবসা করতে, মানে 10 লাখ মানুষ আমার মেইন অডিয়েন্স। এখন আমি যদি বারবার ওই 60 মানে 6 কোটি মানুষকে অ্যাড দেখায় যদি এই 10 লাখ মানুষ আমার বের করতে হয়, তাহলে তো অ্যাড কস্ট অনেক বেড়ে যাবে। একটা টাইমে CPM যখন বেড়ে যাবে, আমি তো এটা পুষায় উঠতে পারবো না। সো এই জন্য আমার দরকার ছিল যে এই 6 কোটি মানুষের থেকে 10 লাখ মানুষকে আলাদা করে ফেলা, আইডেন্টিফাই করে ফেলা, কাস্টম অডিয়েন্স বানায় ফেলা। এটা আমার দরকার ছিল। এটা দরকার ছিল কেন? কারণ বারবার যাতে করে আমার ওই র্যান্ডম মানে ইন্টারেস্ট বেস টার্গেট না করতে হয়, আমি যেন কাস্টম অডিয়েন্স টার্গেট করে অ্যাড রান করতে পারি। সো এই জন্য আমার এটা দরকার ছিল। এই জন্যই খুব অ্যাগ্রেসিভ অ্যাড দিয়ে প্রচুর টাকা স্প্যান্ড করে আমি ফ্রিতে, একে তো শিখাইছি ফ্রি, তারপর আবার বিজ্ঞাপন খরচ করে আপনাদেরকে বলছি আসেন আপনাদেরকে ফ্রি শিখাবো। এখন আপনারা কিন্তু আসছেন, আইসা বেনিফিটেড হয়েছেন, আমিও বেনিফিটেড হয়েছি। কি বেনিফিটেড? আমার কাস্টম অডিয়েন্স হয়ে গেছে। এখন আমি সামনে যে আমার ব্যবসাগুলো আসবে, আমার যে আরও ফিউচারে যে ব্যবসাগুলো আপনাদের সামনে আমি রিলিজ করব, মানে এই অডিয়েন্সটাকে টার্গেট করে আমি যে বিজনেসগুলো নিয়ে আসবো, এগুলা আমার কম্পিটিটর থেকে আমার অ্যাড কস্ট 20 টাইম কম হবে, 20 গুণ কম হবে। আমি কি বুঝাতে পারছি? জাস্ট কাস্টম অডিয়েন্স ইউজ করার কারণে। সো আমি যে কম খরচে যে ধরনের সার্ভিস দিতে পারবো, ও দিতে পারবে না। কেন পারবে না? কারণ ওর অ্যাড কস্ট বেশি, আমার অ্যাড কস্ট কম। খুব সিম্পল হিসাব। ও কম্পিটিশনের বাইরে, আউট অফ কম্পিটিশনে চলে যাচ্ছে। অ্যাগেন যদি আমি বলি যে এই সাইড থেকে সে, আচ্ছা আমি একটা কাজ করি, সরি, ওকে। সো যেটা বলতেছিলাম যে ও আউট অফ কম্পিটিশনে চলে যাবে। আউট অফ কম্পিটিশনে কেন যাবে? কারণ আমি এখন যে অ্যাড রান করবো, আমি তো শুধুমাত্র মানে আমার যারা স্টুডেন্ট ছিল এদেরকে টার্গেট করে অ্যাড রান করবো। যারা আমার ক্লাস ধরেন দেখছে, আমি শুধু এদেরকে টার্গেট করে অ্যাড রান করবো। কারণ আপনারা আমার কোয়ালিটি জানেন, আপনারা এই ব্যাপারে ইন্টারেস্ট দেখাইছেন। সো আপনাকে আমার জন্য ইজি আপনার কাছে সার্ভিস বা প্রোডাক্ট সেল করা ইজি। বা আমি লুকালাইক অডিয়েন্স বানাইতে পারবো, যেটা আমার পারবে না। আমার মতো এত স্ট্রং ডেটা অন্য কারোর কাছে নাই, থাকার কথা না। সো এই যে ডেটাটা, এখন আমি এটা দিয়ে ইজিলি ফেসবুক মার্কেটিংয়ে আমি প্রচুর অ্যাড কস্ট কমায় ফেলতে পারবো। সো এই ফানেলিং কিন্তু আমি ইউজ করতেছি আমার বিজনেসে। সো যেটা আমি ইউজ করতেছি, এটা একটু অবজার্ভ করলেই বোঝা যায়। খালি চিল্লায় যে আরে ফ্রি কেন শেখায়, আরে ভাই ফ্রি জন্য শেখায়, এখন সব বলে দিতে হয়। এই বলতেছি মানে এটা আমি ফ্রি শিখাই এই কারণে, আমার কস্ট কমানোর জন্য। সো আমি যেহেতু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতেছি, তার মানে এটা আপনারও করা উচিত, আপনার বিজনেসেও করা উচিত। আদারওয়াইজ আপনি অনেক বড় কিছু আপনি মিস করবেন। সো বেসিক্যালি আমার এখন ইজিলি আমি ধরেন যত ধরনের সার্ভিস আছে, যেমন ধরেন আমার ফর এক্সাম্পল আমি একটা প্রোডাক্ট ফটোগ্রাফির একটা সার্ভিস আমি লঞ্চ করবো মার্কেটে। ফর এক্সাম্পল যারা হচ্ছে ই-কমার্স উদ্যোক্তা প্রোডাক্টের ফটোগ্রাফি করতে চায়, তাদের আমি সার্ভিস দিতে চাই। আমার জন্য ইজি। আমার যে কম্পিটিটর, ওর অ্যাড দিতে হবে 6 কোটি মানুষকে টার্গেট করে অ্যাড দিতে হবে। তার মধ্যে তার মানে হয়তো $10 অ্যাড দিবে, 10,000 মানুষের সামনে অ্যাড প্লেস হবে। তার মধ্যে ওই 10,000 মানুষের সামনে অ্যাড প্লেস হবে, তার মধ্যে হচ্ছে পটেনশিয়াল ক্লায়েন্ট, মানে ওই যে 10 লাখ মানুষ যে আছে, এখান থেকে হয়তো আপনার ওখানে কত মানুষ থাকবে? 50 জন মানুষ থাকবে। 50 জনের থেকে হয়তো 2 জন বা 3 জন মানুষ কিনবে বা নিতে চাবে, যোগাযোগ করবে। আমার ক্ষেত্রে উল্টা হবে। আমার ক্ষেত্রে আমি যে অ্যাড রান করবো 10,000 মানুষের কাছে, 10,000ই টার্গেটেড অডিয়েন্স হবে। তো 10,000-এর মধ্যে ইন্টারেস্টেড হবে হয়তো কত, 10,000-এর মধ্যে 4-5 হাজার মানুষ বা 2-3 হাজার মানুষ ইন্টারেস্টেড হবে, আমার সাথে যোগাযোগ করবে, এরকম সংখ্যা হতে পারে। মানে বা ফাইনালি সার্ভিস নেবে 200, 300, 400, 500 মানুষ। মানে গ্যাপটা খেয়াল করেন। ও আমার সমপরিমাণ অ্যাড দিয়ে সে লিড পাবে কম, আমি অনেক বেশি পাবো, আমার কষ্ট অনেক কম হবে।
সো বেসিক্যালি এটা কাস্টম অডিয়েন্সের জন্য, এই লিডের জন্য। সো অ্যাড কস্ট যতই হাই হোক আমি কিন্তু তার থেকে হিউজ অ্যাডভান্টেজ পাবো। সো এই সুবিধাটা আমি এখানে এনশিওর করবো, আমি অনেক ডমিনেট করতে পারবো মানে এই সেক্টরগুলোতে, যেটা অন্যরা পারতেছে না। সো আপনাদেরও এই সব জায়গায় কাজ করতে হবে, মার্কেটিং এই ওয়েতে করতে হয়। ইউএস মার্কেটে কারেন্টলি ড্রপ শিপিং করে সুবিধা করা যায় না কেন জানেন? কারণ ওখানে যে বড় বড় মার্কেটার আছে এদের কাছে এত কাস্টম অডিয়েন্স, ও কাস্টম অডিয়েন্সের কাছেই শুধু অ্যাড রান করে, অ্যাগ্রেসিভ অ্যাড রান করে, সারাদিন বাজেট বাড়ায় রাখে, সারাদিন ওই ব্যক্তির সামনে অ্যাড প্লেস হতে থাকে। সো একই ব্যক্তির কাছে বারবার যখন অ্যাড প্লেস হয় তখন ও দেখা যায় কনভিন্স হয়ে গেছে। আপনি যদি ওই সেম অ্যামাউন্ট অফ আপনার ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়াইতে চান তাহলে আপনার তো হিউজ বাজেট স্পেন্ড করতে হবে, কারণ ও ডাইরেক্ট কোর পিপলের সামনে অ্যাড দেখায়, আপনি সবার সামনে অ্যাড দেখান। এই হচ্ছে গ্যাপ। এক জিনিস মানে এই পুরা জিনিসটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম যাতে করে আপনারা বুঝতে পারেন এবং এই ফানেলিংয়ের গুরুত্বটা আপনারা বুঝেন। ওকে, এখন আজকে কন্টিনিউ করবো আরও? আজকে কন্টিনিউ করবো আরও? আচ্ছা, আমি একটা কাজ করি, আমার তো স্লাইড রয়ে গেছিলো আরও। আরে আমার তো এই টপিকটা নিয়ে আমি আলোচনা করি নাই, স্লাইডটা রয়ে গেছে, আর কাস্টম অডিয়েন্স বাড়ানোর পার্টটা রয়ে গেছে। আমি একটা কাজ করবো, আর এখানে মশা কোত্থেকে যে ঢুকছে আল্লাহ জানে, সম্ভবত ওই যে ইন্টারনেটের জন্য এক খুলে দিছিলাম ওখান থেকে আসছে। সো যাক, এখন এটা 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 শেষ করি, লাইভটাও বড় হয়ে গেছে, এটা শেষ করি। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করবো এটা আলোচনা করার জন্য। ডেটা লেয়ারটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট ছিল এটা। আচ্ছা ঠিক আছে, এটা আমি নেক্সট ক্লাসে দেখা দেবো, সমস্যা নেই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাই দেবো, আর অন্যান্য পার্টও দেখাবো। সো আজকে আমি এই পর্যন্তই রাখি, কাস্টম অডিয়েন্সটা দেখানো দরকার ছিল। যাক, বাই দ্য ওয়ে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এইসব আরও অনেক ব্যাপার স্যাপার আছে ফেসবুক অ্যাডে, এগুলা আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। হয়তো বুট ক্যাম্প শেষ হয়ে যাবে, তারপর আমি চেষ্টা করবো মাঝে মধ্যে নলেজ শেয়ার করার জন্য। এখানে আসলে অনেক ইম্পর্টেন্ট টপিক আছে, অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক, এগুলো শেষ করাটা সো ডিফিকাল্ট। আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা হচ্ছে এগুলো সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকেন, আমি চেষ্টা করবো। আর যারা ওয়ার্কশপে আসতেছেন তারা তো ডেফিনেটলি এই কোর্সগুলো পাবেন, ওরা তো আরও ইনডেপথ সময় পাবো, আমি লম্বা টাইম পাবো, আরও অনেক জিনিসপত্র আছে এগুলো আমি শেয়ার করতে পারবো। সো এই হলো বিষয়। আপনারা যারা ওয়ার্কশপে রেজিস্ট্রেশন করছিলেন তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা পেমেন্ট করে আপনার সিট কনফার্ম করে ফেলেন। ইনশাল্লাহ দেখা হবে ওয়ার্কশপে। আর নেক্সট ক্লাস হবে আজকে কি বৃহস্পতিবার, সোমবারে আমি ক্লাস নিতে পারবো না, সোমবারে আমি ব্যস্ত থাকবো। সো নেক্সট ক্লাস হবে বৃহস্পতিবারে, নেক্সট বৃহস্পতিবারে ক্লাস হবে। নেক্সট বৃহস্পতিবারে কী বার হয়? নেক্সট বৃহস্পতিবারে কী বার একটু দেখেন তো। সরি, নেক্সট বৃহস্পতিবারে কয় তারিখ হয়? আমি এখানে দেখতে পাচ্ছি না একটু। আচ্ছা, নেক্সট বৃহস্পতিবারে হবে আর কি, বেসিক্যালি ক্লাস হবে নেক্সট বৃহস্পতিবারে, ওখানে জয়েন করেন, ওটা হচ্ছে লাস্ট ক্লাস হবে সম্ভবত। সো এরপরে যদি কোনো টপিক বাকি থাকে আমি চেষ্টা করবো আবার ছোটো ছোটো ভিডিও করে দেওয়ার জন্য আপনাদের জন্য। সো এর বেশি ক্লাস বাড়ানো যাবে না, কারণ আমাদের ওয়ার্কশপ শুরু করতে হবে। কয় তারিখ হয়? 14 তারিখ। ওকে, সো 14 তারিখে আমাদের লাস্ট ক্লাস হবে। সো 14 তারিখে আমি চেষ্টা করবো আরও কিছু টপিক নিয়ে আলোচনা করার জন্য। সো এই ভিডিও এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।